নমস্কার। যাত্রা শুরু করার পূর্বে বিষ্ণুলোক অপেরার পক্ষ থেকে কয়েকটি ঘোষণা। যেসব বাঁশের খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলি বাঁধা রয়েছে সেগুলিকে কেউ এদিক ওদিক ঘোরাবেন না বা হেলান দিয়ে বসবেন না। তাতে নাটক শোনার বা শোনানোর দুই অসুবিধে হতে পারে। নাটকের প্রয়োজনে মঞ্চে কখনো আলো জ্বলবে, কখনো আলো নিভবে। কেউ লেজার লাইট বা টর্চের আলো ফেলবেন না। সাজঘর থেকে মঞ্চে যাওয়ার জন্য যে দুটি রাস্তা রয়েছে ওই রাস্তা দুটি সব সময় পরিষ্কার রাখবেন। আয়োজক মণ্ডলীর কাছে অনুরোধ, নাটক চলাকালীন আপনাদের প্রচার মাইকটি আপনারা কোনো কারণেই ব্যবহার করবেন না। যদি কোনো বিশেষ প্রচারের প্রয়োজন হয়ে থাকে যাত্রাপার্টি সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করবেন। আরও একটি বিশেষ ঘোষণা, যে কোনো যাত্রা দল এবং বিষ্ণুলোক যাত্রাপার্টি বায়নার জন্য যোগাযোগ করুন ওং নমঃ শিবায় বুকিং সেন্টার, প্রোপাইটার শ্রী শ্যামসুন্দর পোড়া, ঘোড়াঘাটা, কাঁথি, মেদিনীপুর। আরও একটি ঘোষণা, কাজল ভিডিও ফটোগ্রাফি, প্রোপাইটার মহাদেব মাইতি, কোলন্দা সবং, পশ্চিম মেদিনীপুর। ঘোষণাগুলি শেষ হলো। ধন্যবাদ, নমস্কার। পরম পুরুষ জগবতা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা কালী, বাবা ভীমদেবের আতুল চরণে প্রণাম জানিয়ে শ্রুতি দর্শক মণ্ডলী, আয়োজক মণ্ডলী এবং স্থানীয় প্রশাসনকে বিষ্ণুলোক অপেরার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যাত্রা পালা। অর্ডার, অর্ডার, অর্ডার। এত দ্বারা জানানো যাইতেছে যে আসামি রণবীর রায় খুন, ধর্ষণ এবং বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। তাই ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ১৭৬ ধারা অনুযায়ী আসামি রণবীর রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। মানি না, এই বিচার আমি মানি না, এই আইন আমি মানি না। এতদিন ধরে আমি বিচার করে এসেছি, এই বিচার মানবো না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কে তুমি? আমার দিকে তাকিয়ে মন করে হাসছো কেন? তুমি সুবর্ণ সেন? কি বলছো? তোর ঠিক সাজা হয়েছে? তুমি চলে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, চলে যাও। কে কে তুই? এরিনা, কেন এসেছিস? তুই তো আমাকে ঘৃণা করে প্রলয়ের সঙ্গে চলে গিয়েছিলি। তুই তো চেয়েছিলি আমার কঠোর শাস্তি হোক, তাহলে কেন এসেছিস? ও, তোর দাদা কেমন আছে দেখতে? এই দেখ না, দেখ, আমি খুব ভালো আছি, আমি খুব সুখে আছি। এরিনা, এরিনা, তুই আমাকে বাঁচা বোন। এরিনা শোন, যাস নে। এরিনা, এরিনা শোন। এই রণবীর বাবু, আপনি এভাবে চিৎকার করছেন কেন? রণবীর বাবু, একটা দুঃস্বপ্ন আমাকে পাগল করে তুলেছে। এখানে বেশি দিন থাকলে আমি হয়তো বাধ্য উন্মাদ হয়ে যাবো। আপনি আমাকে বাঁচান স্যার। আপনি যা চাইবেন আপনাকে আমি তাই দেবো। বলুন, কত টাকা লাগবে? আমার গাড়ি, বাড়ি, সমস্ত সম্পত্তি সবকিছু আপনার নামে লিখে দেবো। শুধু এই নরক যন্ত্রণার হাত থেকে আপনি আমাকে মুক্তি দিন। আপনি শান্ত হন, রণবীর বাবু। আমি শান্ত হতে পারছি না। আমি বাঁচতে চাই, এই পৃথিবীর সমস্ত সুখ ভোগ আমি করতে চাই। রণবীর বাবু, এখানে যারা আসে তারা সবাই আপনার মতো যন্ত্রণায় ছটফট করে। না না, আমি করবো না। আমার টাকা আছে, টাকা। আপনি ভুল করছেন। টাকা দিয়ে আইন কেনা যায় না। তা আপনি কি এমন অপরাধ করেছিলেন যার জন্য আপনার এত বড় শাস্তি হলো? আমি অনেক অপরাধ করেছি, তাই তো জীবনের প্রতিটি মুহূর্তে আমার বিবেক আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি আমার বোনের সিঁথির সিঁদুর কেড়ে নিতে চেয়েছিলাম। আমি সুবর্ণর জীবন থেকে রোহিণীকে কেড়ে নিতে চেয়েছিলাম। বলবো অফিসার, আমার পাপের কথা আপনাকে সব বলবো। আমার পাপের কথা বলে আমি একটু মানসিক শান্তি পেতে চাই। চলুন ওই দিকটাই গিয়ে একটু বসা যাক। আমার বারে ডান্সারের কাজ করতো রোহিণী নামে একটি মেয়ে। সেদিন রাতে রচনা নির্দেশনায় সুকান্ত মুখার্জি, সুর
প্রচলিত নৃত্যে মাস্টার জনি, আবহ মাস্টার বাপি, আলো মধুমিতা ইলেকট্রিক, নিয়ন্ত্রণে শক্তি মাইতি, ধ্বনি প্রিয়া সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মিস্টার সঞ্জয়, পরিবেশনায় মা কালীর আশীর্বাদ ধন্য বিষ্ণুলোক অপেরা। শুরু করছি। দিবাকর মণ্ডল ও অশোক কুমার মণ্ডল প্রতিষ্ঠিত, অজয় কুমার মণ্ডল প্রযোজিত এবং দেবু অধিকারী পরিচালিত চিত্র মঞ্চ দূরদর্শন খ্যাত গ্ল্যামার কুইন নায়িকা সুব্রতা এবং চিত্র মঞ্চ দূরদর্শন খ্যাত যাত্রার সুপারস্টার গায়ক নায়ক সঞ্জিত চ্যাটার্জি, তৎসহ বৃহৎ নায়িকা অনুশ্রী এবং দুর্ধর্ষ খলনায়ক মিস্টার বাবলু অভিনীত এক বড় মাপের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা চেনা সংসার অচেনা মানুষ। চেনা সংসার অচেনা মানুষ, চেনা সংসার অচেনা মানুষ। Ladies and gentlemen, here is an announcement. Welcome to Hotel Olivia. Now we are presenting a wonderful evening for you. মঞ্চে আসছেন সেই স্বপ্ন সুন্দরী মিস রোহিণী। कम जिंदगानी उससे भी कम है जवानी, एक तो कम जिंदगानी उससे भी कम है जवानी। जब तक जोश में जवानी, जब तक खून में रवानी, जब तक जोश में जवानी, जब तक खून में रवानी, मुझे होश में आने न दे। प्यारी दो प्यारी लो, प्यारी दो प्यारी लो, ओ प्यारी दो, प्यारी लो। অপূর্ব, অসাধারণ, কনগ্রাচুলেশন রোহিণী। আজ তুমি আমার হোটেলের সমস্ত কাস্টমারদের মনে আগুন জ্বালিয়ে দিয়েছো। থ্যাংক ইউ স্যার। না না স্যার নয় রোহিণী, আজ থেকে তুমি আমার নাম ধরেই ডাকবে। না স্যার, তা হয় না। আমি একজন সামান্য ড্যান্সার, আপনি একজন নেতা, এই হোটেলের মালিক। একজন কর্মচারী কখনো তার মালিকের নাম ধরে ডাকতে পারে না। হ্যাঁ, মালিক হিসেবে আমার তো একটা অধিকার থেকেই যায়, তাই না? তাই তোমাকে আমি যা বলবো তুমি তাই করবে। অবশ্য এর জন্য তোমাকে আমি মোটা টাকা দেবো। আপনি ভুল করছেন স্যার, টাকার অঙ্ক সবাইকে মাপা যায় না। যায় যায়, টাকা দিয়ে এই পৃথিবীতে সবকিছু করা যায়। মানুষ গড, যার টাকা আছে তার সব আছে, সব। স্যার, টাকা দিয়ে গুন্ডা লাগিয়ে হয়তো ভোটে জেতা যায়, বুথ
দখল করা যায়, কিন্তু কোনোদিন কারোর ভালোবাসা পাওয়া যায় না। তো ভালোবাসার অভিনয় তো করা যায়। কি বলছেন আপনি, একটু পরিষ্কার করে বলবেন? বলছি এত তারা কিসের? এই তো সবে শুরু হয়েছে। শোনো রোহিণী, এখন একটা মুরগি আসবে, আমি চাই তুমি তোমার রূপ যৌবন দেখিয়ে তাকে বশ করো। কি বলছেন কি আপনি? আমার পার্টির কর্মী অনুরাধা সেনের ছেলে প্রলয় সেন, আমি ওদের পুরো সম্পত্তিটা চাই। তার জন্য আমাকে কি করতে হবে? তোমাকে খুশি করে দেবে ও যা চাইবে। আপনি ভুল করছেন স্যার, এই কাজ আমি করতে পারবো না। একটা কথা মনে রাখবেন স্যার, আমি একজন ডান্সার, কোনো দেহ অপসারণী নই। দরকার হয় এই চাকরি আমি ছেড়ে দেবো। তুমি চাকরি ছাড়লেও আমি তো তোমাকে ছাড়তে পারবো না। তাছাড়া হোটেলে নাচতে এসে এত সতীত্ব নিয়ে মাথা ঘামালে চলে না ডার্লিং। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? রণবীর আমার নাম, আমি যা করি তা বীরের মতোই করি। এখনই হাতটা তোমার শরীরের কোথায় কোথায় পৌঁছে যেতে পারে তা তুমি জানো? এখনই তোমাকে আমি ছাড়, ছাড়, জানোয়ার, পশু! আপনি একজন নেতা, দেশের সেবক, এই আপনার চরিত্র। এই শয়তানি! রণবীর আমার নাম, আমি যা করি তা বীরের মতোই করি। তোর এত সাহস, তুই আমার গায়ে হাত দিস? আজ তোকে আমি ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। প্রথমে তোকে ভোগ করবো, তারপর তোকে মেরে তোর লাশটাকে আমি হাবিস করে দেবো। তাই তুমি বলছিলাম বলার কিছু নেই রণবীর দেব, আমি এসে গেছি। আরে এসো প্রলয়, এই নাও। আজকে রাতটা তুমি রোহিণীকে এনজয় করো, কিন্তু আমার টাকা এই নিন। দাও। গুড, ভেরি গুড। তোমরা এনজয় করো, আর আমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। কেন লজ্জা পাচ্ছ রোহিণী? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমি যা চাইবো আপনি তাই দেবেন? একবার চেয়ে দেখুন না। পারবেন আমাকে আপনার বাড়ির বউ করে নিয়ে যেতে? কি হলো, হাসছেন কেন? পারবেন না তাই তো? যুগ যুগ ধরে আপনারা, অর্থাৎ পুরুষরা, বাড়িতে একটা করে বউ রাখবেন, তাকে ভালোবাসবেন, আর মাঝে মাঝে আমাদের মতো মেয়েদের শরীরটাকে নিয়ে খেলা করবেন। এই হোটেলে না হয় বারে আমাদের মনুষ্যত্বের কোনো দাম দেবেন না, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বেন, হিংস্র নখ দিয়ে আমাদের জীবনটাকে কত বিখ্যাত করে দেবেন। তোমাদের মতো মেয়েদের নিয়ে স্ফূর্তি করা যায়, কিন্তু বিয়ে করা যায় না ডার্লিং। কোনোদিন বউয়ের আসনে বসানো যায় না। তাছাড়া তোমাদের শরীরটা অনেকদিন আগেই তো নষ্ট হয়ে গেছে। একবার শুধু আমাকে ধরা দাও, একবার ধরা দাও। আমাকে বলে বাবু ছেড়ে দিলে কি করছেন? না রোহিণী না, আজ আমি তোমাকে ধরবই। তোমাকে একবার আমায় ধরা দিতে হবে। আজ আমাকে পাগল করে দিয়েছে। তাছাড়া আজকালকার দিনে এটা কোনো ব্যাপার না। এসো কাছে এসো, আমাকে ধরা করবেন না বলে বাবু, আমাকে ছেড়ে দিন। না, ছেড়ে তো দেবই, কিন্তু তার আগে তোমাকে আমি একবার। বন্ধুগণ, আপনারা একটু শান্ত হয়ে বসুন। আমাদের অনুষ্ঠানের এখন অনেক বাকি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখানকার দেশ দরদি নেতা, বিজনেস ম্যাগনেট রণবীর রায়। তার আগে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করে শোনাবেন এখানকার পার্টির কর্মী তথা মহিলা সমিতির কর্ণধার অনুরাধা সেন। আমি অনুরাধা সেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা লইয়া ধন্য হয়েছি, ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা লইয়া জন্ম
নারীরা ধর্ষিত হচ্ছে। এই পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় মেয়েরা এখন পুরুষদের হাতের খেলার পুতুল। অবিলম্বে এসব বন্ধ করতে হবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখানকার বিজনেস ম্যাগনেট, দেশ দরদি নেতা রণবীর রায়। আমি রণবীর বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বন্ধুগণ, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি সমাজ ব্যবস্থা আজ কোথায় চলে গেছে। এই নারী স্বাধীনতার যুগে নারীদের উপরে কি অত্যাচার। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যদি আগামী ইলেকশনে জিতি তাহলে এই সব জঘন্য কাজের সঙ্গে যারা যুক্ত তাদের আমি কঠোর শাস্তি দেব, আর তাদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাহলে তো সবার আগে আপনার ফাঁসি হওয়া উচিত রণবীর বাবু। এ তুই পোশাকটা দেখে চিনতে পারছেন না, নাকি চিনেও না চেনার ভান করছেন? তুফান মুখার্জি এখানে কি করতে এসেছেন? হিসাব চাইতে এসেছে, হিসাব। আজ পর্যন্ত কটা মেয়ের সর্বনাশ আপনি করেছেন? আপনি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন তুফান বাবু। না, বাড়াবাড়ি আমি করছি, বাড়াবাড়ি করছি না আপনারা। আপনি অনুরোধ আছে এখানকার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত একজন নেত্রী। গতকাল রাত্রে আপনার ছেলে প্রলয় সেন আর এই শয়তান রণবীর বাবু মিলে একটা মেয়ের চরম সর্বনাশ করেছে। কি বলে? আমার ছেলে প্রলয়? মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। আমার ছেলে এমন কাজ কোনোদিনই করতে পারে না। এই পুলিশ অফিসার, এই পুলিশ অফিসার আমাদের নামে মিথ্যা অপপ্রচার করছে। ওর একটা কথাও আপনারা বিশ্বাস করবেন না। এখনকার মতো সভা এখানেই শেষ, আপনারা বাড়ি যান। এসো রসরাজ, আসুন অনুরাধা দেবী। দাঁড়ান! যাবেন না, আপনারা কেউ যাবেন না। বন্ধুগণ, আপনারা আমার একটা কথা শুনুন। চুপ শালা বন্ধুগণের বাচ্চা, শালা খুশখোর পুলিশ। হুঁশিয়ার রণবীর রায়, আমি আইনের রক্ষক তুফান মুখার্জি। এই পশ্চিমবাংলা কৃষক, শ্রমিক, মধ্যবিত্তের সংসারে আপনারা যে আগুন জ্বালাতে চাইছেন আমি কিন্তু তা হতে দেব না। আমি গ্রীষ্মের কঠিন পথে গ্রামের মাঠে ঘাটে সরকারের দেওয়া এই পোশাকটা পরে ঘুরে বেড়াই। আপনাদের সমস্ত দুর্নীতির জল আমি ফাঁস করে দেবই। ঠান্ডা মেরে ঠান্ডা করে দেবো আপনাদের সমস্ত বেয়াদবি। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো এই বিশ্বের জঞ্জাল। তার আগে আমি করে দেবো তোমার সব বাঞ্ছা। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? রাহিনীদি, 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 তুমি একদম ভয় পেও না। গতকাল রাতে এই রণবীর রায় প্রলয় সেন তোমার কি ক্ষতি করেছে তুমি বলো? এই শয়তানদের মুখস্থ তুমি খুলে দাও। যা হয়ে গেছে সব ভুলে যাও মা। কি বলে তোমাকে একটা মোটা অঙ্কের টাকা পাইয়ে দেবো, যা পেয়ে তুমি সারা জীবন পায়ের উপর পা রেখে বসে বসে খেতে পারবে। কি হলো রোহিণীদি, তুমি বলো। এই শয়তানটা আর এই অনুরাধা সেনের ছেলে আমার চরম সর্বনাশ করেছে। আমি রণবীর রায়ের বাড়ি কাজ করতাম, সেখানে এই শয়তান আমাকে ওই প্রলয় বাবুর হাতে তুলে দেয়। সেখানে আমাকে মিথ্যে, সব মিথ্যে কথা বলছে। আপনারা শুনুন, এই মেয়েটা আমার কাছে প্রচুর টাকা দাবি করে। আমি দিতে না পারায়, না মানে তবু আমাকে 50,000 টাকা দিয়েছি, তবু আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনারা সবাই শুনুন, আমি বলছি শুনুন। আমার মনে হয় এই মেয়েটি মানসিক ভারসাম্যহীন, তা না হলে নিজের সম্পর্কে এত বড় কথা কেউ বলতে পারে না। চুপ করুন, একদম মিথ্যা কথা বলবেন না, একদম শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করবেন না। আপনার সম্পর্কে এখানকার মানুষ সব জানে। রাজনীতি করার নাম করে আপনি দলের মেয়েদের দিয়ে অসৎ পথে পয়সা রোজগার করেন, পোষা গুন্ডাদের দিয়ে তোলা তোলেন। অস্বীকার করতে পারবেন অনেক মেয়ের দারিদ্রতা সুযোগ নিয়ে আপনি তাদের নোংরা পথে ঠেলে দেন না। কি হলো ম্যাডাম? আপনার এই সমাজ কল্যাণকর মুখোশটা সবার সামনে খুলে গেল তো? স্যার, এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এরপর পুলিশ, তারপর জনগণের প্যানানিকে মরতে হবে। তাছাড়া সত্যি সত্যি তো আপনি ওই মেয়েটার ব্যবস্থা করেছেন। রসরাজ হচ্ছেটা কি? তোমাকে যেটা বলেছিলাম সব ঠিক করে রেখেছে স্যার। কি হলো রণবীর বাবু, একেবারে বৌবা হয়ে গেলেন নাকি বাঁচার জন্য অন্য কোনো ফোন দিয়ে আসছেন? না মানে আমি বলছিলাম, যা বলার কোর্টে গিয়ে বলবেন। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি কি জানেন এই মুহূর্তে আপনাকে এখান থেকে বদলি করে দিতে পারে? ওসব ভয় আপনি আমাকে দেখাবেন না, চলুন। ভুল করছো। আসুন আসুন প্রদীপ বাবু, আসুন আসুন। দাদা তুমি? হ্যাঁ, আসতে বাধ্য হলাম। কি আরম্ভ করছিস তুই? একজন ভালো মানুষের সম্বন্ধে এসে অপবাদ দিয়ে কি লাভ? ঠিকই তো, ঠিকই তো। এনাদের মতো ভালো লোক হয় না। এসব তুমি কি বলছো দাদা? কি বলছি? বলুন বলুন প্রদীপ বাবু, আপনি বলুন।
দূর সম্পর্কের বোন। ওর বাবার মৃত্যুর পর থেকেই ও আমাদের বাড়িতে ছিল। আসল কথা কি বলবো, টাকার উপর ওর ভীষণ লোভ। ছোটবেলা থেকে টাকার জন্য সব কিছু করতে পারে। তাছাড়া মাথায় সামান্য গন্ডগোল আছে। আর তার প্রমাণ ওর ব্যাগ থেকে আমি এই 50,000 টাকার বান্ডিলটা পেয়েছি। কি এবার আপনাদের সবার বিশ্বাস হলো তো? যান যান, এবার সবাই আপনারা বাড়ি যান। বাহ প্রদীপ দা বাহ, শেষে আপনিও বিক্রি হয়ে গেলেন। চুপ, একদম চুপ। তোমাকে না কতদিন বলেছি আমাদের পারিবারিক ব্যাপারে তুমি একদম নাক গলাবে না। কি দরকার ছিল এরকম একটা মিথ্যে নাটক করার? নাটক? ঠিকই তো, ঠিকই তো। যাও মা, বাড়ি যাও। এরকমই হয়, তোমার জীবনের নাটক এই তো সবে শুরু। বাড়ি যাও মা, বাড়ি যাও। বাড়ি যাও মা, বাড়ি যাও। এরকম ভুল আর একদম করো না। ভুল করেছি আমি। মানুষের সম্মানের যে টাকার মূল্য যে এত বেশি সেটা আমি বুঝতে পারিনি। তাছাড়া আমার দাদা যখন বলছে আমার মাথায় গন্ডগোল আছে, তখন আছে। না না, আমি যাই। না রোহিণী, তুমি যেও না। চলে যেতে হবে তুফান, আমাকে অনেক দূরে চলে যেতে হবে। আমার জীবন যৌবন যে সব মিথ্যে হয়ে গেল। এই সভ্য সমাজের বুকে আজ আমার একটাই পরিচয়, আমি একজন মানসিক ভারসাম্যহীন নারী। লোভ লালসার নখ দিয়ে আমার হৃদয়টাকে তাসের ঘরের মতো 1 মিনিটে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। ভেঙে দিয়েছে আমার স্বপ্নের নীড়। আমার যে সব শেষ হয়ে গেল তুফান। তুমি শান্ত হও দিদি, তুমি শান্ত হও। তোকে আমি ছাড়বো না শয়তান, তোকে আমি শেষ করে দেবো। তুই আমাকে ছেড়ে দাও, তোকে আমি ওকে শেষ করে দেবো শয়তান, তোকে আমি ছাড়বো। প্রদীপ দা শুনুন, রোহিণীকে আপনি নিয়ে যাবেন না। প্রদীপ দা, আজ আপনারা ছাড়া পেয়ে গেলেও আমি কিন্তু আপনাদের ছাড়বো না। একদিন না একদিন আমি প্রমাণ করবই। আর সেদিন আপনাদের কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাবো লকআপে। অফিসার, Yes! This is my challenge. তার আগে আপনি এখান থেকে বদলি হয়ে যাবেন। রণবীর আমার নাম, আমি যা করি তা বীরের মতোই করি। আর তা না হলে প্রেমে বাঁধানো ছবি হয়ে যাবি রে শুয়ারের বাচ্চা। তবে আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন, আর আমার দিকটা একটু দেখবেন। আপনি তো বলেছিলেন যে সামনের ইলেকশনে আপনি আপনাকে দাঁড় করাবেন। হ্যাঁ, কথা যখন দিয়েছি সে কথা আমি রাখবো। আপনি শুধু আমার কথা মতো কাজ করে যান, আর দেখুন না আমি কি করি। হ্যাঁ, একটা প্রাইভেট কথা। না না, এখানে নয়। প্রাইভেট কথা প্রাইভেট জায়গায় হওয়া ভালো। এখন আসুন, আসুন আমার সঙ্গে। যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে, বড় অসহায় তোমাকে ছাড়া, বড় অসহায় তোমাকে ছাড়া, যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে, হৃদয়ে আশা ভরিয়ে আমার, হৃদয়ে আশা ভরিয়ে আমার, দিও না শূন্য করে, যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। মা, মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? এই পৃথিবীতে তোমাকে ছাড়া যে আমি বড় অসহায় মা। না মা, না, আমি তোমাকে ছাড়া, আমি তোমার
তোমাকে ছাড়া যে বাঁচতে পারবো না। বাঁচবে না, বাঁচবে না, কেউ বাঁচবে না। গভীর জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে আসছে হিংস্র জন্তু জানোয়ারের দল। তাদের ধারালো নখ দিয়ে ক্ষত বিক্ষত করে দেবে মানুষের জীবন, কেড়ে নেবে বেঁচে থাকার অধিকার। ইতিহাসের পাতা জুড়ে নেমে আসবে বিরাট বড় একটা শূন্য। আর সেই মহাশূন্যের পথ ধরে একটা দল ছুট পাখি ডানা ঝাপটাতে এগিয়ে চলেছে সুখের খোঁজে। কি বলতাম, তুমি আবার গিন্নিমার ঘরে এসেছো? তুমি জানো না গিন্নিমা তোমাকে সহ্য করতে পারে না? কেন এসেছো এ ঘরে? একটা সত্য যা আমাকে কুড়ে কুড়ে খায়। একটা প্রশ্ন যা আমাকে পাগল করে তোলে। বলতে পারিস বজরি, কেন আমার মা আমাকে সহ্য করতে পারে না? কারণ গিন্নিমা তোমাকে মানুষ বলেই মনে করে না। গিন্নিমার কাছে তুমি একটা জন্তু, পাগল ছাড়া আর কিছুই নয়। না, আমি জন্তু নই। আমি পাগল নই। আমারও মন আছে, আমারও ভালোবাসতে ইচ্ছে করে, আমারও ভালোবাসা পেতে ইচ্ছে করে, আমারও ইচ্ছে করে মা বলে চিৎকার করে ডেকে মায়ের পাশে বসে আদর খাবো। জানিস ভজরি, জানিস এই পৃথিবীর সমস্ত ঐশ্বর্য এক করে দিলেও মায়ের ভালোবাসার মূল্য যে দেয়া যাবে না রে। গিন্নিমার কাছে টাকার চেয়ে মূল্যবান আর কিছু নেই বর্দা বাবু। তাই তো মাঝে মাঝে মনে হয় আমি এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই। কোথায় যাবে তুমি? অনেক দূরে বর্দা বাবু, যেখানে কেউ আমাকে চিনবে না, কেউ আমাকে জানবে না। জানিস ভজরি, জানিস এই বাড়ির বাতাসে বারুদের গন্ধ, রাতে পিশাচের হাতছানি। মনে হয় কারা যেন সবসময় অক্টোপাসের বাঁধনে আমাকে বেঁধে ফেলতে চাইছে। আর আমি চিৎকার করে বলছি, না না, তোমরা আমাকে বেরো না, আমি বাঁচতে চাই। আর তারা তখন দূরে দাঁড়িয়ে দাঁত নখ বার করে চিৎকার করে হাসবে। আমি বাঁচতে চাই রে ভজরি, তুই আমাকে বাঁচা। তুমি বাঁচবে বর্দা বাবু, আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। পারবি না রে ভজরি, তুই পারবি না। দেহে শক্তি নেই, মনে জোর নেই, বেঁচে থাকার অধিকার কোথায়? জানিস ভজরি, জানিস এই পৃথিবী হয় ভোগীর না হয় যোগীর। আমি তো এর কোনোটাই নই রে। আমার প্রাণের ভাই প্রলয়, যাকে আমি নিজের থেকেও ভালোবাসি, সেও আমাকে একটা জন্তু বলে মনে করে। কে বলে তুমি জন্তু? কেন তুমি এইভাবে ঘরের মধ্যে ঢুকে বসে থাকো? মায়ের নির্দেশ, বাড়ির বাইরে বেরোনো যাবে না, কারণ আমি যে একটা পাগল। না, তুমি পাগল নয়। কেন তুমি এইভাবে ছোটবেলায় কত সুন্দর ছবি আঁকতে, গান গাইতে, সেদিনের কথা কি সব ভুলে গেছো বর্দা বাবু? কেন তুমি এইভাবে নিজেকে লুকিয়ে রেখেছো? জীবনও এইভাবে লুকিয়ে বেঁচে থাকতে হবে? বাড়ির বাইরে বেরোবার আর কোনো অধিকার নেই। কেন এসেছিস আমার ঘরে? তোমাকে যে একবার দেখতে ইচ্ছে হলো মা, তাই তো চলে এলাম। মা? কে তোর মা? আমি তোকে একদিন বলেছি তুই আমাকে মা বলে ডাকবি না। তাহলে কি অনুরাধা সেন বলে ডাকবো? মা যদি হতে নাই পারবে, তাহলে কেন সেদিন বেদ মন্ত্র উচ্চারণ করে অগ্নি নারায়ণ সাক্ষী রেখে তুমি আমার বাবাকে বলেছিলে সারা জীবন তুমি তার পাশে থাকবে? কেন সেদিন তুমি আমার বাবাকে বলেছিলে তুমি আমার সব দায়িত্ব নেবে? তোর একটা বদ্ধ উন্মাদকে আমি দেব না। কৈফিয়ত নয়, আমি শুধু তোমার কাছে এটা জানতে চাইছি মা। বলো মা, বলো কেন আমার ভাই আমাকে মানুষ বলে মনে করে না? বলো কেন তোমাকে বিয়ে করার পর আমার বাবা ঘরের কোণে একটা চাকরের মতো পড়ে থাকে? বাবার চাওয়া পাওয়া ভালো মন্দর কি কোনো মূল্য নেই তোমার কাছে? বর্দা বাবু, তুমি চুপ করো। মায়ের সঙ্গে এভাবে কথা বলতে নেই। চলো আমার সঙ্গে তোমার ঘরে। না, আমি যাব না। না, আমি চুপ করবো না। বলো মা, তোমাকে আজকে বলতেই হবে। জবাব দাও মা, তুমি জবাব দাও। আমি জানতাম তুমি আমাকে ঠিক এই জবাবটাই দেবে, কারণ এর থেকে বেশি কিছু দেওয়ার ক্ষমতা যে তোমার নেই মা। যাক,
যাক অন্তত তোমার স্পর্শটা তো পেলাম। আজ আমি বেশ ভালো করে বুঝতে পারছি বাবাকে ভালোবেসে নয়, বাবার সম্পত্তির লোভে তুমি তাকে বিয়ে করে, আমাকে মানুষ করবার জন্য নয়, আমাকে একটা অমানুষ তৈরি করবার জন্য তুমি তাকে বিয়ে করেছিলে। আরে জন্তু, তুই ঠিকই বলেছিস। তুই ভাবলি কি করে যে তোর মতো একটা বদ্ধ উন্মাদকে আমি ভালোবাসবো? গিন্নিমা আপনি চুপ করো। তুই চুপ কর। শোন ভজরি, কাল থেকে অস্থান ওই বাগানের ঘরে। আপনি কি বলছেন গিন্নিমা? আমি যা বলছি তাই হবে। আমার কথা এই বাড়িতে শেষ কথা। না 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 না, বড়দাবু ও ঘরে থাকতে পারবে না, কষ্ট হবে। থাকতে ওকে হবে। আজকের পর অস্থান ওই বাগানের ঘরে। এর মুখ যেন আমি আর কোনোদিন দেখতে না পাই। চুপ! একদম চুপ। শোন শোন ভজরি, তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোকে আমি ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেবো। আর একটা কথা তুইও কান খুলে শুনে রাখ সুবর্ণ, তুইও যদি আমার কথা না শুনিস তাহলে সবার আগে মারবো তোর এই বাপটাকে। শুনবো শুনবো মা, আমি তোমার সব কথা শুনবো মা, শুধু শুধু তুমি আমার বাবাকে বাঁচতে দাও। গায়ে কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে। সরজা সরজা জন্তু কথা না। বড়দাবু কার পরে করো তুমি আজ অভিমান, যে আশায় বেঁচে আছি সে তো তোমারই দান। কার পরে করো তুমি আজ অভিমান, যে আশায় বেঁচে আছি সে তো তোমারই দান। আজ আবার সব ভুলে খেলার পুতুল করে, আজ আবার সব ভুলে খেলার পুতুল করে, এলো রেখে যাও আমারে, যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে, চলো বড়দাবু চলো, আজ থেকে তুমি বাগান ঘরে থাকবে। চলো চল ভজরি, তাই চল। বড়দাবু 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 ভজরি ভজরি, মাথায় সেই যন্ত্রণাটা আবার শুরু হয়েছে রে। আমার ওষুধটাকে, আমার ইঞ্জেকশনটা কই, আমার ইঞ্জেকশন, আমার ইঞ্জেকশন, আমার ইঞ্জেকশন। বড়দাবু ছেড়ে দে ছেড়ে দে অর্ণা, তুই আমাকে ছেড়ে দে। এই সমাজ আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই মুখ আমি কাউকে দেখাতে চাই না। তুই আমাকে ছাড়, আমি নিজেকে শেষ করে দিতে চাই। দিদি দিদি তুই শান্ত হ, আমার কথাটা শোন। আমি জানি বুঝি তোর মনের অবস্থা, যে ক্ষতি তোর হয়ে গেছে সেই ক্ষতি পূরণ করার মতো ক্ষমতা কারণ নেই, কিন্তু তার জন্য তো তুই দায়ী নস। দায়ী এই সমাজ ব্যবস্থা। তুই কতগুলো পশুর শিকার হয়েছিস, তারা জোর করে তোর সতীত্ব কেড়ে নিয়েছে, তবুও তোকে বাঁচতে হবে দিদি। মরে যাওয়া মানেই তো হেরে যাও, তোকে প্রতিশোধ নিতে হবে দিদি। কিন্তু এই লজ্জা নিয়ে কি করে বাঁচবো বলতে পারি? সবাই সবাই আমাকে দেখে উপহাসের হাসি হাসবে, অকারণে দয়া দেখাবে, কেউ কেউ আবার কুপ্রস্তাব দেবে। রাস্তাঘাটে আমি মাথা উঁচু করে চলতে পারবো না। সবাই আমার দেখে আঙুল দেখিয়ে বলবে, ওই দেখ যাচ্ছে সেই দর্শিত মেয়েটা। তবুও তোকে বাঁচতে হবে দিদি। মরে যাও মানেই তো হেরে যাও। সময়ের সাথে সাথে মানুষ সব ভুলে যাবে, তোকেও সব ভুলে আবার নতুন করে জীবন শুরু করতে হবে। চল চল দিদি, তুই ঘরে চল। না, ও ঘরে যাবে না। আজ থেকে রোহিণীর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। দাদা হ্যাঁ, তোর বাবা মানে আমার কাকা খ্রিস্টান মেয়েকে বিয়ে করার পর থেকে যেমন আমাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, তেমনি আজকের পর থেকে তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রইল না। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ দাদা? হ্যাঁ দিচ্ছি। তোর বাবার মৃত্যুর পর দয়া করে তোকে আমি এ বাড়িতে থাকতে দিয়েছিলাম, কিন্তু তুই যে কাণ্ড ঘটালি, এরপর তোকে আমি আর এ বাড়িতে রাখতে পারবো না। শুধু শুধু এখানে এনে রাখনি দাদা,
তার বিনিময়ে কাকার জমি জায়গা পুকুর বাগান সব তুমি আত্মসাৎ করেছো। সেই জমি বিক্রি করে বন্ধুদের নিয়ে জুয়া খেলে আর মদ খেয়ে সমস্ত টাকা তুমি নষ্ট করেছো। বেশ করে এই মদ খাই, 100 বার খাবো, 1000 বার খাবো, তাতে তোর কি? হ্যাঁ, তোর কি কি দরকার ছিল ওর বারে নাচতে যাবার? কি রে, আমি তোকে খেতে দিতে পারছিলাম না? এই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? উত্তর দে। আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম দাদা। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেকের একটা কাজের প্রয়োজন, তাই আমি এই বারের চাকরিটা নিয়েছিলাম। তাছাড়া ছোটবেলা থেকেই নাচ গানটা আমি ভালোই জানি, তাই। এখন কি হবে? আর কোনো চাকরি ছিল না? কি রে, উত্তর দে, চুপ করে থাকিস না। তার আগে তুমি আমার একটা কথার উত্তর দাও তো দাদা। কত টাকা দিয়েছে তোমাকে এই রণবীর রায়, যার জন্য সবাইকার সামনে দিদিকে তুমি পাগল বলে প্রতিপন্ন করলে? তোমার সারা জীবনের শিক্ষা আদর্শকে তুমি টাকার মদের বোতলের কাছে বিক্রি করে দিলে। টাকাই মানুষের জীবনে সব নয় দাদা, টাকা ছাড়া আরো কিছু আছে। হ্যাঁ, এই দুনিয়ায় টাকাই শেষ কথা। এই পৃথিবীতে যার টাকা নেই তার কোনো দাম নেই। কি করতে পারলো রোহিণী? কিছুই করতে পারবে না। আইন বড় লোকদের কেনা, আইন আদালত ওসব আমাদের মতো গরিব মানুষদের জন্য নয়। এই বয়সে কত দেখলাম। আমিও তোমাকে সেই ছোটবেলা থেকে দেখছি দাদা। ছোটবেলায় তুমি আমাকে কত ভালোবাসতে, প্রতিদিন আমার থেকে বাজার থেকে আমার জন্য লজেন্স কিনে নিয়ে আসতে। তুমি কত ভালো ছিলে দাদা। আস্তে 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 তুমি কত বদলে গেলে দাদা। হ্যাঁ, বদলে গেছি, কিন্তু কেন বদলে গেছি সেটা একবার চিন্তা করে দেখেছিস? আমিও ভালো স্টুডেন্ট ছিলাম, আজও পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলাম না। সেরকম ভাবে তুমি কোনোদিন চেষ্টাই করনি দাদা। তোমার থেকে কত খারাপ ছেলে চাকরি করছে। আসলে তুমি ছেড়ে দে আর না, আমাকে নিয়ে তোদের ভাই বোনের মধ্যে আর কোনো ঝগড়া করতে হবে না। সত্যি তো, আমার মতো মেয়েকে কেই বা ঘরে রাখতে চাইবে? আমি চলে যাব দাদা, আমি চলে যাব। না দিদি, তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। আর তোকে যদি চলে যেতে হয় তাহলে আমিও এ বাড়ি ছেড়ে চলে যাব। অন্না, হ্যাঁ দাদা, তাহলে তোমার সংসার খরচটা আরো কমে যাবে। তাছাড়া দুদিন পরে আমার যদি কেউ ক্ষতি করে তখন তো তুমি আমাকে এ বাড়ি থেকে বের করে দেবে। তার থেকে আগেই চলে যাওয়াই ভালো। তুই এত বড় কথা বলতে পারলিও না? হ্যাঁ, বললো। কারণ আপনি যদি সবার সামনে এত বড় মিথ্যা কথাটা বলতে পারেন যে রোহিণীদের মাথার গন্ডগোল আছে, তাহলে অন্য কোনো ভুল করেনি। কারণ টাকাই তো আপনার জীবনের সব। তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? তোমাকে না কতদিন বলেছি তুমি আমাদের বাড়ি আসবে না? আসবো প্রদীপ দা, যতদিন না আমি আপনার বোনকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতে পারছি ততদিন আমি আসবো। আর কোনো ক্ষমতা নেই আমাকে আটকাবা। তুমি ভাবলে কি করে তোমার মধ্যে একটা থার্ড ক্লাস ছেলের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেব? তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। সাহসটা আমার বরাবরই একটু বেশি। তাছাড়া আপনাকে আর কষ্ট করে বিয়ে দিতে হবে না, আমরা নিজেরাই বিয়ে করে নেব। তবে তার আগে রোহিণীদের যারা এত বড় ক্ষতি করেছে তাদের আমি কিছুতেই ছাড়বো না। এ ব্যাপারে তুমি একদম মাথা ঘামাবে না। তুমি ঠিক বলেছো দাদা, যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে তুফান। তাছাড়া দাদা যখন চায় না, তাই বলে সবকিছু জেনে হাত পা গুটিয়ে বসে থাকবো? হ্যাঁ, থাকবে। কি করতে পারবে তুমি? কি করতে পারবে? পথে ঘাটে, রাস্তাঘাটে, ট্রামে বাসে মেয়েরাই ধর্ষিতা হচ্ছে, ওটা দোষী শাস্তি পাচ্ছে। তাছাড়া এরপর ওরা যদি আবার অন্যার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাই বলছি যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে জল ঘোলা করো না। এটাই আমার শেষ কথা। প্রদীপ দা যাবেন না, শুনুন, এই অন্যায় মুখ বুজে মেনে নেওয়া ঠিক নয়। প্রদীপ দা, ছেড়ে দাও তুফান, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। সেই ছোটবেলায় আমি বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে এই বাড়ির আশ্রিতা আমি। ভেবেছিলাম নাচ গানটা যখন জানি তখন এই চাকরিটা করে নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু আমার ভাগ্য আমাকে দুর্ভাগ্যের কালো অন্ধকারে ঠেলে দিল। হারিয়ে গেল আমার জীবনের সংজ্ঞা, নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ হারিয়ে ফেললাম আমি। এই সংসারে আমার মতো মেয়ের কোনো মূল্য নেই।
যদি পারো আমার একটা উপকার করবে। বেশ বলো, আমাকে কি করতে হবে? আমায় আমায় একটু বিষ এনে দেবে। আমি খেয়ে মরি, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। দিদি দিদি জানো শোনো দিদি। আচ্ছা না অন্না, তুমি কি চাও না দোষীরা শাস্তি পাক? দাদা যতই না বলুক তুফান, তবু আমি বলছি তুমি ওদেরকে এমন শাস্তি দাও যা দেখে আর কোনোদিন কেউ যেন ওরকম কাজ করার সাহস না পায়। পারবো পারবো না। তুমি যদি সবসময় আমার পাশে থাকো, আমাকে এইভাবে সাহস যোগাও, তাহলে সব অসাধ্যকে আমি সাধন করতে পারবো না। তাই নাকি? কিন্তু আসল কাজটাই তো এখনো করতে পারলে না। বলো কি কাজ? আমাকে বিয়ে করে তোমার বাড়ি নিয়ে যেতে। আরে বাবা, বিয়ে করলে তো প্রেম বাসি হয়ে যাবে। তাছাড়া তো তারা কিসে? যদি বলি বিরহ যন্ত্রণা সইতে কিনা তাই। ও তাই? হ্যাঁ করে হেসো না তো, অঙ্গ চলে যায়। কথা বললেই এড়িয়ে যাও। এবার যদি আমাকে বিয়ে না করো, তাহলে চোখের সামনে যাকে পাবো তার গলায় আমি মালা পরিয়ে দেব। সে সুযোগ আমি তোমাকে দেবই না। তার আগে আমি তোমাকে। এই ছাড়ো ছাড়ো, কি হচ্ছে কি? আমি আমার অন্যকে সারা জীবন এইভাবে বুকের মাঝে জড়িয়ে রাখতে চাই, কিন্তু কিন্তু তোমার দাদা চাই না আমাদের বিয়েটা হোক। তুমি যদি বলো তাহলে তোমার হাত ধরে এখনই আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি। আর না, তার আগে তোমাকে অনেক বড় হতে হবে তুফান। চারিদিকে তোমার নাম ছড়িয়ে পড়বে একজন নির্ভীক সৎ পুলিশ অফিসার হিসেবে। কি পারবে না? পারবো পারবো না। তোমাকে খুশি করতে আমি সব পারবো। তাই তো আমি ছুটে চললাম সত্যের সন্ধানে। তুফান এসো এরিনা, এই প্রথম তুমি আমাদের বাড়ি এলে, বলো কেমন লাগছে আমাদের বাড়ি? ভালো, তবে বড্ড সেকেলে, পুরনো দিনের জমিদার বাড়ির মতো, আসবাবপত্র পুরনো দিনের। এখন মডার্ন যুগ, কত সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে। প্রলয় দাদাকে বলে এইসব ওল্ড ফার্নিচারগুলো আমি পাল্টে দেবো, তারপর এই বাড়িটাকে আমি আমার মনের মতো করে সাজাবো। আরে হবে হবে, সব হবে। তার আগে তুমি আমার হয়ে আমার বাড়িতে এসো তো। আমি তো অনেক আগেই তোমার হয়ে গেছি প্রলয়। কিন্তু এখন যে আমার মনের চাওয়া পাওয়ার অনেকটাই বাকি। আমাদের চাওয়া পাওয়া মিটিয়ে নিতে বাধা কিসের? এসো না আমার কাছে এসো। আমি তো তোমার কাছেই আছি এরিনা। আরো কাছে, আজ তোমাকে আরো কাছে পেতে মন চাইছে, একেবারে নিভিড় করে আমার শরীরটা তোমার শরীরের কাছে বিলিয়ে দিতে মন চাইছে। এরিনা তুমি এই বিরহ জ্বালা যে সয় না, আমাকে তোমার করো প্রলয়, তোমার বাহু ডোরে আমাকে তুমি আবদ্ধ করো প্রলয়। এরিনা চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি মরে মরে আজ সারা রাত তুমি তুমি করে মন আজ সারা রাত সাথী রে। ও আমার সাথী গো, সাথী রে। ও আমার সাথী গো। ডাকে ওই দূর আকাশ, আয় রে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলায় হাতছানি দিয়ে যায়। ডাকে ওই দূর আকাশ, আয় রে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলায় হাতছানি দিয়ে যায়। একটু একটু করে তোমার নেশায় কখন হারালো মন। ভালোবাসা ভালোবাসায় ভালোবাসায় চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি পুরি মনে আজ সারা রাত সাথী রে। ও আমার সাথী গো।
ফাইনাল করবে? হবে না, হবে না, ফাইনাল হবে না। এই ছবি ফ্লপ করবে, তাই ডিরেক্টর সাহেব এ দৃশ্য রাখবে না। তার মানে? মানে গ্রিন সিগন্যাল নেই, কর্তা বাবুর এ বিয়েতে মত নাই। বাবার মতামতের কোনো মূল্যই নেই আমার কাছে, কারণ বাবাকে আমি মানুষ বলেই মনে করেন না, তাই না ছোটদা বাবু? আপনাকে তো আবার ছোটদা বাবু বলা যাবে না, ছোট সাহেব বলতে হবে। এই তোমাদের এই কাজের লোকটাকে আমি একদম সহ্য করতে পারি না, খালি মুখে বড় বড় কথা। তাহলে কি আপনার এই ছোট পোশাকের মতো ছোট ছোট কথা বলবো? শুনলে শুনলে ও কি বললো? ও নয়, ও নয়, আমার বাম্মা দাও একটা নাম আছে ভজহরি, আমাকে সেই নামেই ডাকবেন। তা না হলে আমিও আপনাকে এ ওই বলে ডাকবো। এই এই রাস্কেল, বলুন পটকে। চুপ কর স্টুপিড। আহা, যেন কাতলা মাছের পিস। আমি কাতলা মাছের পিস? তোমার সামনে ও আমাকে ফোন করছে, তুমি কিছু বলবে না? তুমি ওর কথা কিছু মনে করো না রিনা। এই ভজহরি, তুই যা আমাদের জন্য 2 কাপ কফি করে নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি ছোট সাহেব। তা ম্যাডাম, আপনার চিনি ক চামচ? না মানে আজকাল তো অর্ধেক লোকের সুগার, এত মিষ্টি চাকুম চুকুম করে ইয়ে খেলে সুগারের আর দোষ কি? শালা দেখেই আমার সুগার উঠে যাচ্ছে। কি সব ইচিং বিচিং ব্যাপার। আবার বাজে কথা। মা বাড়ি ফিরুক, মা কেবল তোর কি ব্যবস্থা করি তুই দেখ। হ্যাঁ, সেটা যে তুমি খুব ভালো পারবে তা আমি জানি, কারণ প্রতিমা মারা যাওয়ার পর তোমার মাকে বিয়ে করে সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাজে বকো না বাবা, মা ছিল বলে এই যাত্রায় তুমি বেঁচে গেলে, না তোমার এত সম্পত্তি বিজনেস কে দেখাশোনা করতো? এ সম্পত্তি 12 ভূতে খেত। তা 12 ভূতের মধ্যে আপনি নিশ্চয়ই একটা ভূত। হ্যাঁ, তুই ঠিক বলেছিস ভজহরি, মানুষের চেয়ে বড় ভূত আর আছে নাকি? যেমন ধর তোর এই ছোটদা বাবু আর এই ছোটদা বাবুর বান্ধবী এরিনাও একটা ভূত। একটু ভুল বললেন কর্তা বাবু, উনি তো মেয়ে মানুষ, ভূত কি করবে? উনি শেওড়া গাছের শাকচুন্নি, দেখছেন না ছোট সাহেবের বুকের উপর কিরকম চেপে বসেছে। যেদিন ঘাড় মুটকে রক্ত খাবে সেদিন বুঝতে পারবে। কর্তা বাবু, আমি শাকচুন্নি? এই এই জানোয়ারটা সেই থেকে আমাকে অপমান করে যাচ্ছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? মান অপমান বোধ আপনার আছে থাকলে ভাবি পুত্রবধূ হয়ে শ্বশুরের সামনে যে পোশাক পরে দাঁড়িয়ে আছেন তাতে আমারই লজ্জা হচ্ছে। শোনো বাবা, তোমার আজকাল বাড়ির সামনে একটা চাকর আজ বড় বড় কথা বলছে, ওকে আমি বাড়ি থেকে তাড়াবো। না 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 না, ও কাজটা তুমি একদম করতে যেও না। ভজহরি যাই হোক, ভজহরির মতো সৎ এবং বিশ্বাসী মানুষ তুমি আজকাল কোথাও পাবে না। ভাত ছড়ালে ত্বকের অভাব হয় না, টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায়। তা হয়তো পাওয়া যায়, কিন্তু তাতে জল মেশানো থাকে। সত্যের চাদরে অসত্যের ছেঁদায় ভরে গেছে, আর সেই ছেঁদা দিয়ে ঢুকে পড়েছে লোভ, লালসার, হিংসার পোকা। ধোকা বাবা, সব ধোকা। এই ভজহরি একদিন আমাদের সবাইকে ধোকা দিয়ে বাড়ির সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এ কথা আমি তোমায় বলে রাখলাম। আমার যেন শেষ দুঃসাহস না হয়। অনেক ভাগ্য করে আমার মতো ছেলে পেয়েছো বাবা। একদম খাঁটি কথা বলেছেন ছোট সাহেব। দুদিন বাদে অনেক ভাগ্য করে বৌমাও পাবেন, তবে একটু সাবধানে থাকবেন কর্তা বাবু। বিয়ের আগেই আপনার ছোট বৌমা যেভাবে এ বাড়িতে নাচতে শুরু করেছে, বিয়ের পর আপনার মাথায় ওঠে না নাচে। দাঁড়া, আগে আমি এই বাড়ির বউ হয়ে আসি, তারপর তোর কি অবস্থা করব তখন তুই বুঝতে পারবি। দিল্লি বহুত দূর হ্যাঁ, আগে বউ হয়ে আসুন, তারপর দেখা যাবে। আচ্ছা, এর প্রতিশোধ যদি আমি নিতে না পারি তাহলে আমার নামও প্রলয় সেন নয়। তোকে তো আমি বাড়ি থেকে দাঁড়িয়েই ছাড়বো। চলে এসে রিনা, আমরা একটু বাগানে গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কথায় আছে কুকুরকে বেশি লাই দিলে মাথায় চড়ে বসে। ভজহরি, ভজহরি, ওদের কথা যেন তুই কিছু মনে করিস না ভজহরি। না কর্তা বাবু, মনে করলে কি এ বাড়িতে কাজ করতে পারতাম, কবেই কাজ ছেড়ে দিয়ে চলে যেতাম। গিন্নিমা তো আমাকে মানুষ বলেই মনে করেন না। আমি সব জানি রে ভজহরি, আমি সব জানি, কিন্তু কি করব বল, আমার যে কিছুই করার নেই। কেন নেই কর্তা বাবু? কেন আপনি এর প্রতিবাদ করেননি? ভয়ে, ভয়ে? হ্যাঁ রে, হারিয়ে যাওয়ার ভয়ে। তুই আমার সুবর্ণর মুখের দিকে তাকিয়ে তুই আমার এই বাড়িতেই থাক ভজহরি। আপনি ভাবলেন কি করে আপনাকে বড়দাবুকে ছেড়ে এ বাড়ি ছেড়ে চলে যাব? কোন সেই ছোটবেলায় আপনাদের বাড়িতে কাজে ঢুকেছি। আপনি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসেন, তাই যত কষ্টই হোক
এ বাড়ি ছেড়ে যাব না কর্তা বাবু। মাঝে মাঝে আমার মনে হয় মা ও বেটাটার ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিই, কিন্তু পারি না। এই বিশাল প্রপার্টি, এই বিজনেস, এই ফ্যাক্টরি সব আমার, আরে আমার। অথচ আমাকেই পঙ্গু সাজিয়ে রেখে সমস্ত দখল করে বসে আছে ওই অনুরাধা। কর্তা বাবু, তাই তো লোহার খাঁচায় বন্দি সিংহের মতো যন্ত্রণায় কাতর আর্তনাদ করা ছাড়া আর যে আমার কোনো উপায় নেই ভজহরি, আর যে আমার কোনো উপায় নেই। কর্তা বাবু, সবাই সব কিছু পারে না কর্তা বাবু। ধৃতরাষ্ট্র যদি দুর্যোধনকে সাবধান করত, অন্যায়ের পথ থেকে ফিরিয়ে আনতে পারত, তাহলে কুরুবংশ ধ্বংস হতো না। হয়ে যাবে। এই এত বড় বাড়ির কাজ করতে করতে আমার কতটা শেষ হয়ে যাবে। এই এত বড় বাড়ি ছাড় দাও, মোছো, বাসন মাজো, কাপড় কাচো। না না না, আমি পারবো না। গিন্নিমাকে কইতে হবে আর একটা লোক দেখতে। কেন? আমি তো আছি তোর জন্য। তোর লোকের দরকার, আমি তো আছি তোর গাড়ির ড্রাইভার। ওই চিং করে ঠিক চালিয়ে নেব। তুই যে মাঝে মাঝে কি বলিস আমি কিছুই বুঝি না। ওরে আমার ডবল ডিমের অমলেট রে, একদিন আমি তোকে সব জলের মতো বুঝিয়ে দেব। একটু কাছে আয় না বোন। আদি খেতা আমাকে দেখলি একবারে প্রেম উঠলে উঠছে। কবে থেকে বলছি আমার দাদাকে আমাদের ব্যাপারটা বল। তোর দাদাটা মাইরি একটা পয়মাল, শালা কলির পাঠা। দেবো শালাকে একদিন। তোর সাহস আমার জানা আছে। ভিতু কোথাকার? ভিতু আমি। এবারে বাড়ির কর্তাবাবু পর্যন্ত আমাকে ভয় পায়। তাই আমি ঠিক করেছি তোকে বিয়ে করে এ বাড়িতে থেকে যাব। তুই করবি ঘরের কাজ আর আমি করব বাইরের কাজ। তাই নাকি? ঠিক তাই। আর কাজের ফাঁকে তোকে জড়িয়ে ধরে বলবো, হাসলে যে মিষ্টি করে প্রেম ধরে চোখ ভরে, হাসলে যে মিষ্টি করে প্রেম ধরে চোখ ভরে। 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 সবার অলক্ষে চুপিসারে আসিয়া তারে, যেমন করে সাপ ব্যাং ধরতে যায় টিকটিকি আরশোলা শিকার করে, ঠিক সেইভাবে খপ করে ধরে কপ করে খেয়ে নেব রসের রাজা রসরাজ। পাগলটা এসে গেছে। না না, পাগল বলিও না, বড় বড় কবি সাহিত্যিক সবাই পাগল। শোনো, তোমাকে উদ্দেশ্য করে আমি একটা সাহিত্য রচনা করেছি। শরৎচন্দ্র করেছিল দেবদাস, আর আমি করেছি রক্তচক্ষু পিশাচ। পারু, তুমি কোথায়? মুঝে छोड़ के मत जा। পারু, তুমি কোথায়? আমি এখানে। তা শরৎচন্দ্রের দেবদাসের ঝাড়ুমাল। আজকাল তো সব ছেড়ে ছুড়ে চলছে ভাই। কে আর নতুন করে কে লিখছে? ওখান থেকে খাবলে নিয়ে এখানে, এখান থেকে খাবলে নিয়ে সাহিত্য রচনা করে ফেলেছে। সবই তো ঠিক আছে, তা মালা হাতে নিয়ে ঘুরছো কেন ভাই? আজ যে মেয়েকে সামনে পাবো তার গলায় মালাটা পরিয়ে দেব। জ্যোতিষী বলেছে এ সময় নাকি আমার বিয়ের যোগ চলছে, এটাই নাকি লাস্ট চান্স। জ্যোতিষী আরো বলেছে যে মেয়ের নাম ফু দিয়ে শুরু তার সঙ্গেই আপনার বিয়ের যোগ আছে। তোমার নাম তো ফুলকি, তাই চলে এলাম। তোমাকে আমার বড় ভালো লাগে। শালা, এ তো সিরিয়াস মাল। জানো, এবার ঠিক করেছি তোমাকে নিয়ে একটা মহাকাব্য লিখবো। বলো না, ও কথা বলো না। নাম কি দেব জানো? সিঁড়ির নিচে বিড়ির দোকান। তুমি দোকান, আমি খদ্দের। তুমি দোকানের পাঁচিল, আমি চিল। আর আমি শালা কাক, তোমারটাকে ঠগরাবো। শালা প্রেম করার মেয়ে পেলে না। বিরক্ত করিও না, গলাটা বাড়াও।
পরিয়ে দিই। এবার বোধহয় আমি পাগল হয়ে যাব। তুমি পাগলি, আমি পাগলা। তুমি তাল গাছ, আমি বাদুর। তোমার গায়ে ঝুলে থাকবো। লাগছে তোমাকে, আর তোমার একদিন কি আমার একদিন। বাজা বল। দাদা, আমার হাঁসপটিটা নিয়ে আয় তো। তুই দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওরে বাবা, আবার বঁটি কেন? প্রেমের মধ্যে বঁটি এলো কোথা থেকে? ওরে বাবা, কি জ্বালা! তুমি তো বাদুর, তা আমি বাদুরের মাংস খেতে খুব ভালোবাসি, তাই তোমাকে কাটবো। ওরে বাবা, এত মাংস থাকতে শেষে বাদুরের মাংস? নে ধর, ওটাকে মেরে গাছে ঝুলিয়ে দে। আজ ওর একদিন কি আমার একদিন। ওরে বাবা, আমি বাড়ি যাবো। আমি ছাড়া। সেই আশায় দিন কেটে যায়, ফুটবে যে তবে ফুল বর্ষা, স্বপ্নেরই সেদিন আসবে যে একদিন, দিন গলে মন যে তার আলো ছায়া, দিন গলে মন যে তার আলো ছায়া, স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা, রাত নামে দু চোখে ঘুম ধরা, লাল পরি নীল পরি কল্পনা, রাত নামে দু চোখে ঘুম ধরা, লাল পরি নীল পরি কল্পনা, লাল পরি নীল পরি। কখন থেকে আমাকে একা বাগানে বসে রেখে প্রণয় যে কোথায় গেল? এত বড় বাগানে একা একা বসে থাকতে ভয় করে না বুঝি? আজ আসুক একবার, দেখাবো মজা। বাঁচাও! কে আছো? আমি চিন্তা করে উঠে গেল, কি হয়েছে কি? ওই শয়তানটা আমার গায়ে। এই শোন, তোর এত সাহস, তুই এরিনার গায়ে হাত দিস? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। মা, মা, অত চিৎকার করছিস কেন? কি হয়েছে নাকি? দেখো মা, দেখো তোমার বড় ছেলে কাণ্ড দেখো। এরিনাকে বাগানে একা পেয়ে। কি তোর এত তো স্পর্ধা? আজ আমি তোকে একেবারে মেরেই ফেলবো। বল, এরকম আজ কোনদিন করবি? বল। মা, তুমি আমার কথাটা শোনো মা। কে তোর মা? এই অনুরাধা ছেলে একটা জন্তুর মা হতে পারে না। এত গরু ছাগল রাস্তাঘাটে মরে যাচ্ছে, আর এই জন্তুটা মরেও না। আজ আমি তোকে একেবারে মেরেই ফেলবো। কি করছেন গিন্নিমা? বড়দাবুকে এইভাবে মারছেন কেন? একদম চুপ। তুই থাকতে এই জন্তুটা বাড়ির বাইরে বেরোলো কিভাবে? একটা মানুষ সারাদিন ঘরের মধ্যে থাকলে যে মারা যাবে। ও মরবে না, ও আমাদের সবাইকে একেবারে মেরে ফেলবে। কুঁজোর অবাক চিত হয়ে শুতে ইচ্ছে করছে। মেয়ে ছেলে থেকে নিজেকে ধরে রাখতে পারছে না। প্রলয়, ওর উপযুক্ত শিক্ষাটা দিয়ে দেয়। না, ওকে শিক্ষা দিতে হবে। এই কাজ করুন না, না ছোটবাবু, এই কাজ করুন। ছোটবাবু, সরে যা। এই বল, আর এমন কাজ তুই কোনদিন করবি? কে বল? কেন কেন ভাই তুই আমাকে মারছিস কেন ভাই? আমি তো তোদের কাছে কোনোদিন কিছু চাইনি ভাই, আমি তো তোদের কোনো ক্ষতি করিনি ভাই। আমি তো বাগান ঘরটা একা পড়ে থাকি ভাই, তাহলে কেন তোরা আমাকে মারছিস? না, আমি সহ্য করবো না। আমি যদি কোনো অন্যায় অত্যাচার সহ্য করবো না। কি করবি? আরে তুই কি করবি? এই প্রলয়, একদম একদম তুই ওর গায়ে হাত দিবি না। কেন, কি করেছে কি? আমি বলছি শুনুন, ওই পাগলাটা বাগানে আমাকে একা পেয়ে জড়িয়ে ধরে। না, সে কথা আমি আপনাকে মুখে বলতে পারবো না। না, এ বিশ্বাস করি না। আমার বড়দাবু এমন কাজ করতে পারে না। তাহলে এরিনাকে মিথ্যে কথা বলছে? এসে গেছে। এই তোমার যে একটা এরকম উন্মাদ দাদা আছে, কই আগে তো বলনি? না, ও আমার দাদা নয়, এই জন্তু। তুই এখন এরিনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। আমার বড় ভুল হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল করে আবার ক্ষমা চা হচ্ছে? সরে যা বলছি। মারা ওই শয়তানটাকে। ছি 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 ছি, আমার মান সম্মান একেবারে সব তুলোর সঙ্গে মিশিয়ে
দিল? ধুলো থেকে তুলে নিয়ে এসে আমার এ বাড়িতে তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম অনুরাধা, ওকে মানুষ করার জন্য। কিন্তু একটা দিনের জন্য তুমি ওর দিকে ফিরেও তাকাওনি। কাকা বাবু, পাগল কখনো মানুষ হয় না। পাগল ও নয়, পাগল হচ্ছ তুমি। তাই তুমি আজ ভাসুরের গায়ে হাত দিলে। আমি খুব ভালো করে জানি আমার সুবর্ণ কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে না। তুমি বিশ্বাস করো বাবা, আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে ওর দিকে যাইনি। আমি তো শুধু ওকে বোনের মতো। বাহ, চমৎকার! দেখছো মা, দেখছো বাবার সামনে দাদা কেমন অভিনয়টা করছে। আর ভালো মানুষের অভিনয় করে আমি বার করব? আমি অনুরাধা সেন, আমি যেটা মনে করি আমি সেটাই করি। চলে এসে রিনা। হাই প্রলয়। হ্যাঁ তাই চলুন, ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। চলি রে পাগলা। দাঁড়া, দাদাকে বলে খুব তাড়াতাড়ি তোকে পাগলা গারদে পাঠানোর ব্যবস্থা করছি। সেই বরং ভালো, বাকি জীবনটা তাহলে একটু শান্তিতে বাঁচতে পারবো। এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? তুমি কাঁদছো বাবা, তুমি কাঁদছো। তুমি কেঁদো না বাবা, কেঁদো না। তুমি কাঁদলে যে আমার বড় কষ্ট হয়। তুই মরে যা হতভাগা। তোর মতো মানুষের এ সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর মা তোকে জন্ম দিয়েই আমার কাছে ফেলে রেখে চলে গেল। আমি তো মরতেই চাই বাবা, আমি তো মরতেই চাই, কিন্তু মরণ যে আমাকে দয়া করে না। তাই তো মাঝে মাঝে মাকে ডেকে বলি, মা তুমি তোমার খোকাকে তোমার কাছে ডেকে না। ও কথা বলো না বর্দাবু, ও কথা বলো না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। খাবার, 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 খানিকটা খাবার। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট একটি কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয়ে যদিও বা মিলল, উপযুক্ত খাবার মিলল না। সকাল থেকে সন্ধে পর্যন্ত সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ। খাবার, খাবার, খানিকটা খাবার। খাবারটা খেয়ে নাও বর্দা বাবু। ভজা, আমি খাবো রে ভজা, দে ভজা, খাও। না রে ভজা, না, এই খাবার যে আমি খেতে পারবো না রে ভজা। ওদের মার খেয়েছে, ওর পেট ভরে গেছে রে। হ্যাঁ রে বাবা সুবর্ণ, তোর খুব লেগেছে তাই না রে বাবা? তুই দেখে এইভাবে কোনো মানুষ একটা জন্তুকেও মারে না। না বাবা না, আমার একটু লাগেনি বাবা, আমার একটু লাগেনি। এই যে পশুর চামড়া বাবা, এই যে গন্ডারের চামড়া বাবা, বাবা সেদিন তুমি কেন আমার জন্মের সঙ্গে সঙ্গে আমাকে মেরে মায়ের চিতার সঙ্গে আমাকে জ্বালিয়ে দিলে না? তাই তো মাঝে মাঝে আমার মাথার মধ্যে আগুন জ্বলে ওঠে। আমার এই অবস্থার জন্য তুমি দায়ী। আমি দায়ী? তুমি দায়ী। বলো বাবা, বলো কেন তুমি ওই অনুরাধা সেনকে বিয়ে করে আমার মায়ের আসনে বসালে? বলো মা, বলো, না হলে এই মুহূর্তে তোমার গলা টিপে আমি শেষ করে দেবো। বর্দা বাবু, উনি যে তোমার বাবা, পিতা। খাবারটা খেয়ে নাও বর্দা বাবু। আমার বড় খিদে পেয়েছে, আমি খাবো রে। বাবা, তুমি এই খাবারটা আমাকে একটু খাইয়ে দেবে বাবা, ওর বড্ড খিদে পেয়েছে বাবা। দিন না করতে বাবু, বর্দা বাবুকে খাবারটা খাইয়ে দিন। হ্যাঁ রে বাবা, আজ আমি নিজের হাতে তোকে খাইয়ে দেবো। কি মজা, আমার বাবা আজকে আমাকে নিজের হাতে খাইয়ে দেবে। আয় ভাজা, আমাকে খাইয়ে দেবে। কি করলেন গিন্নিমা? খাবারটা আপনি ফেলে দিলেন। আজ এই যন্ত্রটার খাওয়া বন্ধ। পাগলাটা কেমন করছে? মাঝে মাঝে এই যন্ত্রটাকে একটু শিক্ষা দিতে হবে। আজকে তুমি কি বলছো রিনা? 2 দিন বাদেও তোমার ভাসুর হবে। ভাসুর বলে মানে কে? যাও, এই মুহূর্তে তুমি আমার এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি যাব না,
এই বাড়ির বউ হয়ে আসার পর আপনাদের দুজনকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। দেখলে দেখলে বাবা, দেখলে তোমার ছেলেকে নিজে হাতে খাইয়ে দেওয়ার ক্ষমতাটুকু পর্যন্ত তোমার নেই বাবা। আসলে আসলে আমরা হলাম সব এই সংসার সার্কাসের এক একটা জোকার জোকার। আর এরা সব হচ্ছে এক একটা রিং মাস্টার। তাই এরা আমাদের যেমন করে নাচাবে আমাদের ঠিক তেমনি করে নাচতে হবে। তাই তো আমি ভগবানকে হাত জোর করে মিনতি করে বলি, ভগবান তুই মুক্তি দাও। চলো বর্দাবু চলো। তবে যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি, যারা আজ তোমার মুখ থেকে খাবার কেড়ে নিল তাদেরও একদিন খাবার জুটবে না। তা না হলে মিথ্যে হয়ে যাবে ভগবান। মিথ্যে, সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। কালের চক্রধ্বনি শুনিতে কি পাও তুমি? কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। চলো বর্দাবু চলো, ঘরে শোবে চলো। আরে যা যা, একেবারের মতো শুয়ে দে, যেন জন্মের মতো উঠে দাঁড়াতে না পারে। আমি সেই দিনটার জন্যই অপেক্ষা করছি। আমি অপেক্ষা করছি কবে আপনার ছেলে প্রলয় সেন আর ওই শয়তান রণবীর রায়ের কোমরে দড়ি পড়িয়ে টানতে টানতে থানায় নিয়ে যাব। কি তুফান, তুমি? হ্যাঁ স্যার, আমি স্যার আপনি তো একসময় এই গ্রামেরই প্রধান ছিলেন। ছোটবেলায় আপনার কাছে থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি স্যার। আমি দেখেছি এই সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষের দিকে আপনি কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আজ যে আমার গায়ে এই খাকি পোশাকটা দেখছেন সেটা আপনার তো এই স্যার। সেদিন আপনাকে রেখেছিলাম, আর আজ দেখছি আপনার স্ত্রী এই অনুরাধা সেনকে। আমাকে বেশি দেখার চেষ্টা করো না, তাহলে তোমার ওই চোখ দুটো আমি কানা করে দেব। তুমি চুপ করো। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না তুফান। সে কি স্যার, আপনি কিছু শোনেননি? না। এর মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। এখন থেকে যাবে নাকি? হ্যাঁ যাবো তো বটেই, তবে তার আগে আপনি জবাব দিন, কেন আপনার ছেলে প্রলয় সেন একটা গরিব মেয়ের দারিদ্রতার সুযোগ নিয়ে তারা এত বড় সর্বনাশ করলো? কেন আছে সমাজের থেকে ধর্ষিতা? কি অপরাধ করেছিল মেয়েটা? জবাব দিন, জবাব দিন অনুরাধা সেন। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? কেউ ভালোবাসবে না স্যার, কেউ ভালোবাসবে না। হয়তো মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যাবে। না 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 না, এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দেবো না। ওই মেয়েটার আমি নিজেই সংসার গড়ে দেব। কিন্তু কে বিয়ে করবে ওই রকম একটা মেয়েকে? কেন, যে তার চরম সর্বনাশ করছে সে? আমি প্রলয়ের সঙ্গে ওই মেয়েটার বিয়ে দেব। আরে ও বাবা প্রলয়, কোথায় গেলি রে বাবা? তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে নিয়ে আয়, ওই বুড়োটার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। তুমি ভাবলে কি করে বাবা ওই রকম একটা নষ্টা মেয়েকে আমি বিয়ে করবো? তাছাড়া এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। আপনি হয়তো ওই মেয়েটাকে। এই অফিসার, চিৎকার করবেন না, এটা আপনার থানা নয় আর আমি আপনার কর্মচারী নয়। তাই গলাটা একটু নামিয়ে কথা বলুন। গলাটা নামিয়ে তুই কথা বল হতভাগা। এটা তোর থেকে আমি একটু বেশি বুঝি। একবার যদি প্রমাণ হয়ে যায় এইরকম একটা জঘন্য কাজ তুই করেছিস, তাহলে তোর কি হবে একবার ভেবে দেখেছিস? ওটা কোনোদিনই প্রমাণ করাতে পারবে না। তাছাড়া সরকার এখন আমাদের, বড় বড় নেতা মন্ত্রীরা এখন আমাদের হাতের মুঠোয়। কিন্তু এই তুফান মুখার্জি আপনার হাতের মুঠোয় নয় অনুরাধা সেন। আজ আপনারা ছাড়া পেয়ে গেলেও আমি কিন্তু আপনাদের ছাড়বো না। এই কেস আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। দরকার হয় দিল্লি থেকে আমি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবো, তবে প্রলয় সেন আর রণবীর রায়কে আমি কিছুতেই ছাড়বো না। আমি বলছি প্রলয়, ওই মেয়েটাকেই তুই বিয়ে কর। আমি বলছি প্রলয়, ওই মেয়েটাকেই তুমি বিয়ে করো। তুফান বাবু, আপনি আমাদের একটা ভালো হওয়ার সুযোগ দিন। দাদা আপনি কি বলছেন? দাদা, প্রলয়কে আমি ভালোবাসি। তাছাড়া আপনি তো কথা দিয়েছিলেন যে এরিনার সঙ্গে প্রলয়ের বিয়ে দেবেন। সে কথা আমি ফিরিয়ে নিলাম। বিশ্বাস করুন অফিসার, এই কাজ আমরা করিনি, তবু আমাদের নামে যখন বদনাম রটেছে, তাই বলে ওই রকম একটা মেয়েকে আমায় বিয়ে করতে হবে? হ্যাঁ করবে।
তোমার মা বাবার সম্মানের জন্য এরিনাকে তোমাকে ভুলতে হবে। দাদা, পরে আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, এখন একটু চুপ করে থাকো। আরে তুফান বাবু, এই ব্যাপারটা নিয়ে আপনি আর কিছু করবেন না। আপনি বিয়ের ব্যবস্থা করুন, যা টাকা খরচ হয় আমি দেব। আমার নামে এই মিথ্যে কলঙ্ক নামানোর একটা সুযোগ আপনি দিন, এটা আমার অনুরোধ। কিন্তু কোনো কিন্তু নয় তুফান, আমি বলছি তুমি রাজি হয়ে যাও। এরপরেও যদি মনে হয় আমার শাস্তি পাওয়া উচিত, তাহলে পরানহাত করা নিয়ে চলুন লকাপে। দাদা, প্রলয়ের সঙ্গে ভুলতে হবে বোন, প্রলয়কে তোকে ভুলতে হবে। তুই একটা মেয়ে হয়ে কি চাস না আর একটা মেয়ে সুখে থাকুক? ওরে বোন, প্রলয় আর আমার নামে যে মিথ্যে অপবাদ রটেছে, সেই অপবাদ আমাদের ঘোচাতে হবে। বেশ, আপনার কথা আমি মেনে নিলাম স্যার। আজ আমি ও বাড়ি থেকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তবে আমি যাই স্যার, শুধুমাত্র আপনার কথায় আর রোহিণীদের মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে আমি মত দিলাম। এই প্রথম তোমাদের শুভ বুদ্ধির উদয় হলো। আশা করি এবার তোমরা পাপের পথ থেকে ফিরে আসবে। তাহলে এই প্রলয়ের সঙ্গে এই মেয়েটার বিয়ের ব্যবস্থা তোমরা করো। এখন আমি আসি। না দাদা, না, এই কাজ তুমি করো না। কারণ প্রলয়কে ছাড়া আমি বাঁচবো না দাদা, আমি বাঁচবো না। দুর্বোকা মেয়ে, আরে কাঁদছিস কেন? কাঁদছিস কেন? শুনুন দাদা, আপনি বললে ওই বিয়ে আমি করতে পারবো না। এটা আপনি কি করলেন? সব জেনে বুঝেও অ্যাক্টিং করলাম। এ বিয়ে হবে না, তাই নতুন করে দাবার চালটা আমি সাজালাম। এই কেসটা আমি নিজের হাতেই সাজাবো। তাই এখনকার মতো তুফান বাবুকে আমি চুপ করিয়ে দিলাম। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে বলছি শুনুন, বিয়ের দিন প্রলয় বিয়ে করতে যাবে না, তখন রোহিণী লগ্নভ্রষ্ট হবে। আর ঠিক সেই সময় ওর দাদা প্রদীপের সঙ্গে কথা বলে আমার সাগরেদ রসরাজের সঙ্গে আমি বিয়েটা দিয়ে দেবো। ব্যাস, সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু রোহিণী কি রসরাজকে বিয়ে করতে রাজি হবে? ওই ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। তারপর একটা ভালো দিন দেখে আয় রিনা, আমি তোমার হাতে আমার এই বোনটাকে তুলে দেবো। সত্যি দাদা, আপনি আমাকে বাঁচালেন। তারপর তুই আর আমার বৌমা দুজনে একসঙ্গে সংসার করবি। আমি আর রণবীর বাবু হাতে হাত মিলিয়ে জনগণকে টুপি পরিয়ে দেশ সেবা করব। দেশ সেবা। রণবীর আমার নাম, আমি যা করি তা বীরের মতোই করি। বিয়ে বিয়ে বিয়ে, আজ এ বাড়িতে বিয়ে। কতদিন পরে আবার বাড়িটা আলোয় আলোয় ভরে উঠবে, আর দিদির জীবন থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। বিয়ে হচ্ছে বিখ্যাত বিজনেসম্যান সত্যব্রত সেনের ছেলে প্রলয় সেনের সঙ্গে। আজকের দিনটার জন্য প্রত্যেকটা মেয়ে অধীর আগ্রহে বসে থাকে। ও আমার জীবনে যে কবে ওই দিনটা আসবে, আমার যা আনন্দ হচ্ছে না। সব আনন্দটা দিদির বিয়েতে খরচ করে দিও না, এই অধমের জন্য একটু রেখে দাও। রেখে দিয়ে কি হবে? আমি বেশ বুঝতে পেরেছি, তুমি যখন আমাকে বিয়ে করবে তখন আমার আর আনন্দ করার বয়স থাকবে না, একেবারে বুড়ি হয়ে যাব। তাহলে তো ভালোই হবে, প্রেমে তো আমরা রেকর্ড করবো, সারা জীবন ধরে প্রেম করবো, আর বিয়ে করবো 60 বছর বয়সে। হ্যাঁ, শোনা যাও, সব সময় তোমার এই রসিকতা আমার ভালো লাগে না। আমার বুঝি ইচ্ছে করে না? আমার খুব ইচ্ছা হয় জানো, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে এই লগ্নেই আমি তোমাকে বিয়ে করে নিই। তাহলে আর বাধা কোথায়? হয়ে যাক এক লগ্নে দুই বোনের বিয়ে একসাথে। সত্যি জানো না, আমি কিছুতেই ভাবতে পারছি এত সহজে যে সবকিছু মিটে যাবে। কি করে যে কি হয়ে গেল। কিন্তু কিন্তু আমি ভাবছি অন্য কথা। ও বাড়িতে গিয়ে দিদি সুখী হবে তো? কিন্তু তোমার দিদি তো এই বিয়েতে কোনো আপত্তি করেনি। দিদি তার ভাগ্যের উপরে জীবনটাকে ছেড়ে দিয়েছে। তাছাড়া দাদা যেখানে রাজি হয়েছে, দিদি সেখানে আর একটাও কথা বলেনি। জানি না অর্ণা, তোমার দিদির কপালে ভগবান কি লিখে রেখেছেন। বেশ, আমি তাহলে এখন যাই, ওদিকে আমার লোকজন আসতে শুরু করে দিয়েছে। আসি কেমন? তুফান, তুফান যেও না, শোনো তুফান, পাগল ছেলে আমাকে খুব ভালোবাসে। আমিও খুব ভালোবাসি। মানে না মানে প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছে, মানে ভালোবেসে ফেলেছি। কি অপূর্ব শরীর তোমার, ভগবান একেবারে ছাঁচে ফেলে তৈরি করেছে। যেখানে যতখানি মাংসের দরকার ঠিক ততখানি দিয়েছে। তোর পা থেকে মাথা চুল পর্যন্ত পুরোটাই খাপে খাওয়া। আস্তে করে একটু চাপ, শুধু রস আর রস। নিয়ে যাতে বলছে তাই এখানে ওই রসে ভরা পৌঁছা, মানে বিয়ে বাড়িতে
বাড়িতে মিষ্টি মুখ করতে এলাম। কে আপনি? আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। আমি তোমাকে দেখেছি, তুমি যখন কলেজ যাও মাঝে মাঝে তোমাকে দেখি, আমি তোমাকে চিনি। চেনা সম্পর্কের মধ্যে অনেক অচেনা অন্ধকার লুকিয়ে থাকে, আর সেই অন্ধকারের মধ্যে মানুষের চরিত্র হয়ে যায় মরীচিকা। না না, মরীচিকা নয়, মরীচিকা নয়, পরিচয় করার সুযোগ হয়নি। অধমের নাম রণবীর। ও, আপনি সেই লোক যে আমার দিদির জীবনটা। না বলো না, সব মিথ্যে। ওই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। রণবীর আমার নাম, আমি যা করি তা বীরের মতোই করি। ধর্ষণ মানে? না না, ধর্ষণ ধর্ষণ নয়, বর্ষণ। আমার চোখে জলের বর্ষণ। আমি জানি আমি খুব খারাপ, তবু খারাপের মধ্যেও তো ভালো গুণ আছে। কাম মানে প্রেম, নিষ্কাম প্রেম। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? মাঝে মাঝে হিরোর মতো অভিনয় করতে ইচ্ছে করে, তবু শালা ভিলেনের মতো হাতটা এগিয়ে যায়। আলা চুপ করে আছেন কেন? নার্ভেরও সুন্দরী কাউকে দেখলেই আমার হাতের নার্ভের প্রবলেম দেখা দেয়, আর তখনই হাতটা এগিয়ে যায়। দাদা হয়ে বোনের গায়ে হাত দিলে কি হবে বোন? কাদা। আমার মনে নেই কোনো কাদা। আমি রণবীর যা করি বীরের মতোই করি। আজ থেকে তোকে বোনের আসনে বসিয়ে বীরের মতো তোর গায়ে আমি হাত দিয়ে দিলাম। হয়ে গেল, এর ব্যবস্থাও করে দেবে রে। একবার দাদা বলে ডাক, দেখবি সব ভয় কেটে যাবে। বীরের মতো দেখে দে। দাদা, বোন, দাদা, দাদা। একই রসরাজ, তুমি কাঁদছো কেন? না মানে আপনি কাঁদছেন বলে। আবার কাঁদছো কেন? এবার কাঁদছি অন্য কারণে। কারণটা কি? এ বিয়ে হচ্ছে না তাই বলে। বিয়ে হচ্ছে না মানে? যা সত্য তাই বলছি, প্রলয় বাবু বিয়ে করতে আসছে না। না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। ওগো ঠাকুর, তুমি আমার দিদিকে এই বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো দিদি। এইবার তুফান, কিভাবে তোমার পাতা জালেই আমি তোমাকে জড়িয়ে দিলাম। আমি রণবীর চিরন্যতম মশি। এইবার রোহিণী লগ্ন ভ্রষ্ট হবে। আমি তো রেডি হয়ে বসে আছি। অনেক কষ্টে একটা সুযোগ এসেছে, সেটাও কি হাত ছাড়া হয়ে যাবে? না রসরাজ, বিয়েটা আমি তোমার সঙ্গে দেবো। এখন চলো যাওয়া যাক, ওদিকের খেলাটা কেমন চলছে দেখি, তারপর ঠিক সময় হবে আমার সঙ্গে রোহিণীর মালা বদল। ঠিক বলেছো, তাহলে এসো এসো আমার সঙ্গে। শুধু তোমার জন্যে, তোমার কথা শুনে এই বিয়েতে মত দিয়েছিলাম। রোহিণী যদি লগ্ন ভ্রষ্ট হয় আমি তোমাকে ছাড়বো না তুফান। আপনি বিশ্বাস করুন প্রদীপ দা, স্যার আমাকে কথা দিয়েছিলেন। তাছাড়া এই বিয়েতে ও বাড়ির সবাই রাজি আছে। রাজি তো এলো না কেন? প্রণয়কে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন যে আমি কি করি? বাড়ি ভর্তি নিমন্ত্রিত অতিথি। ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটে যাচ্ছে। আমার মরে যেতে ইচ্ছে করছে। না না, মরবে কেন, মরবে কেন? আমি থাকতে কাউকে মরতে দেবো না। আরে বাবা, বাঁচার জন্যই তোমাদের বীরের মতো লড়াই। ঠিকই তো, ঠিকই তো। স্যার যখন এসে গেছেন তখন লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তাই তো আমি বর সেজে চলে এসেছি, এ বিয়ে হবে। আর রসরাজ, তুমি একটু চুপ করবে? এই যে আপনি বলুন না, এই বিয়েতে ও বাড়ির সবাই রাজি ছিল কিনা? হ্যাঁ, আমার সামনেই তো কথা দিয়েছিল। আর সেই জন্যই তো আমি প্রদীপকে ডেকে টাকা দিয়ে এই বিয়ের ব্যবস্থা করতে বললাম। তাহলে এখন কি হবে রণবীর বাবু? ছাড়বো না, ওদের কাউকে আমি ছাড়বো না। তাহলে কি রোহিণীতে লগ্ন ভ্রষ্ট হবে? না না, তা কখনো হয় নাকি? বীরের মতো আমাদের বিয়েটা দিয়ে দিতে হবে। ঠিকই তো, ঠিকই তো। পাত্র আমার হাতে আছে। কে? কেন? আমি বিয়ে করব রোহিণীকে। তুমি? না 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 না। তাছাড়া কোনো ভালো পাত্র পাবে কোথায়? যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে, হাতে কিন্তু আর আমাদের সময় নেই। চুপ করুন, চুপ করুন আপনারা। আপনাদের কাউকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। শুধু শুধু আজকের রাতটা, কাল সকালে আমার দেহটাই নদীর জলে দেখতে পাবেন। এই বিয়ে আমি করব না। আমি হাত জোর করে আপনাদের সবার কাছ থেকে এটুকু সময় চেয়ে নিলাম। এ মুখ আর আপনাদের দেখতে হবে না। দাঁড়াও মা, আমি হতভাগ্য ছেলের বাবা যে তোমার সঙ্গে বেইমানি করেছি, কিন্তু আমি পারিনি মা।
তাই তোমার বিপদের দিনে আমি তোমার কাছে ছুটে এসেছি। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আমার বড় ছেলের সঙ্গে তোমার বিবাহ সম্পন্ন করতে পারি। বড় ছেলে মানে সুবর্ণ? সে তো একটা জন্তু, বদ্ধ উন্মাদ। না না না, আমার বোন কি খেলার পুতুল? একটা উন্মাদের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেবো না। তুমি ঠিক বলেছো প্রদীপ, যান যান বাড়ি যান। আর তাছাড়া রসরাজের সঙ্গে আমরা তো বিয়ে ঠিক করে ফেলেছি। ঠিকই তো, ঠিকই তো, ঠিকই তো, ঠিক। ও, তাহলে তো আর আমার কিছুই করার নেই। দাঁড়ান, এ বিয়ে হবে। আমি ওই উম্মাদকেই বিয়ে করব। তুমি কি বলছো দিদি? তোমরা হাজার চেষ্টা করলেও আমার ভাগ্য যেখানে আমাকে নিয়ে যাবে, আমাকে তো সেখানেই যেতে হবে। ওই বাড়ির ছেলের সঙ্গে যখন আমার বিয়ে ঠিক হয়েছে, ওই বাড়ির ছেলেকেই আমি বিয়ে করব। এই বিয়েটা করছি আমি প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ আমাকে নিতেই হবে, প্রতিশোধ। শুনুন বাবা, আপনার ওই জন্তু পাগল ছেলেকেই আমি বিয়ে করব। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে। প্রতিনিয়ত দুঃখ যা জীবনের সঙ্গী, বেদনার বালু চড়ে যার বাসা, নিরাশার অন্ধকারে হারিয়ে গেছে যার স্বপ্নের সুর, তার জীবনের বাঁশিতে কখনো মিলনের সুর বাজতে পারে না। পারে। রাতের অন্ধকার যতই কালো হোক না কেন, দিনের আলো সেই অন্ধকারকে দূর করে দেয়। কয়লার খনির মধ্যেই তো হিরে থাকে। কিন্তু তুমি যাকে হিরে বলে মনে করছো, সে তো আসলে একটা সামান্য পাথর। সেই সামান্য পাথরকে আমি আমার ভালোবাসা দিয়ে পরশ পাথরে পরিণত করব। বেহুলা যদি তার মৃত স্বামীকে ফিরিয়ে আনতে পারে, তাহলে আমিও পারবো আমার ভালোবাসা দিয়ে তোমাকে সুস্থ করে তুলতে। তুমি বুঝতে পারছো না? আর কোনো কথা নাই বাবা সুবর্ণ। এসো মা, ঈশ্বরকে সাক্ষী রেখে আমি আমার সুবর্ণকে তোমার হাতেই তুলে দিলাম। হয়ে গেল, বিয়ে হয়ে গেল। সত্যব্রত সেনের পাগল ছেলের সঙ্গে রোহিণীর বিয়ে হয়ে গেল। সত্যি তোমার বুদ্ধি আছে মা? কিভাবে চালটা চাললে, সাপও মরলো অথচ লাঠিও ভাঙলো না। আমি তো প্রথম থেকে খুব ভয় পেয়েছিলাম। এ আপনি কি করছেন কি? আর দাদা এসব কি বলছে? আরে সবই তো তোমার দাদার বুদ্ধি। তাছাড়া তুমি ভাবলে কি করে যে তোমাকে ভুলে কি ওরকম একটা বাদ ডান্সারের সঙ্গে আমি আমার প্রলয়ের বিয়ে দেব? কিন্তু মা, দাদা না হয় পাগল, রোহিণী এবারের বউ হয়ে আসছে, এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তা না হলে ও দাদাকে বিয়ে করতে চাইবে কেন? তুমি ওর কি ব্যবস্থা করবে? ওকে বরণ করে একেবারে শ্মশানে পাঠিয়ে দেব। আরে দুটো দিন যেতে দে, তারপর ওর গায়ে কেরোসিন তেল ঢেলে একেবারে পুড়িয়ে মারবো। কেন শুধু শুধু মারতে যাবেন মা? আমি এই বাড়ির বউ হয়ে আসার পর আমার তো একটা কাজের লোক লাগবে নাকি? ওই মেয়েটা এই বাড়ির কাজকর্ম দেখাশোনা করবে, তাহলে আপনাকে টাকা খরচ করে কাজের লোক রাখতে হবে না। সত্যি তোমার বুদ্ধি আছে রিনা। আরে কার বৌমা সেটা তো দেখতে হবে। তবে খুব সাবধানে, তার আগে যেমন করে হোক ওই সুবর্ণকে দিয়ে এই পুরো সম্পত্তিটা আমার নামে লিখে নিতে হবে। তারপরে রোহিণীকে আমি আগুনে পুড়িয়ে মারবো। এসে গেছে, এসে গেছে, ঘর আলো করে ঘরের বউ এসে গেছে। জন্তুর আমার বিয়ে, যেমন পাত্র তার উপযুক্ত পাত্রীও কপালে জুটেছে। দেখো কতদিন থাকতে পারো তুমি এই বাড়িতে। নতুন বইয়ের মুখখানা একবার দেখি। কি ভাগ্য তোমার, শেষ একটা জন্তুর সাথে তোমার বিয়ে হলো, একটা পাগলের সাথে। এখানে তো তোমার থাকার কথা নয়। শুধু এখানে কেন, এই ভদ্র সমাজে কোথাও আমার থাকার জায়গা নেই। তাই তো ভেবেছিলাম ওপরে চলে যাব, কিন্তু নদী যেমন সাগরের টানে তার বুকে ছুটে যায়, আমিও তেমনি আমার স্বামীর টানে এখানে চলে এলাম, এই চিড়িয়াখানা। চিড়িয়াখানা? বারে, চিড়িয়াখানা নয়। আমার স্বামী যখন একটা জন্তু অথবা পাগল, তাহলে হয় এটা পাগলা গারদ, না হয় এটা চিড়িয়াখানা। তুমি ঠিকই বলেছো। এটা যদি চিড়িয়াখানা হয়, তাহলে আমি হলাম এই চিড়িয়াখানার রিংমাস্টার। যে আমার কথার অবাধ্য হয়, আমি তার শরীরে এঁকে দিয়ে আঘাতের চিহ্ন। আর তার প্রথম নমুনাটা আমি তোমাকেই দেখিয়ে দেই। একটু ভুল করে ফেললেন শাশুড়ি মা।
চিড়িয়াখানায় যেমন হরিণ ময়ূর থাকে তেমনি হিংস্র বাঘিনীও থাকে। সবাই কিন্তু পোষ মানে না, সুযোগ পেলে আপনার ঘরটা মোটকে দিতেও পারে। তাই খুব সাবধান। সাবধানে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। তোমাকে তোমাকে এদের কথা মতো চলতে হবে। শোনো, তা না হলে না তোমার খাবারে এরা বিষ মিশিয়ে তোমাকে মেরে ফেলবে। শোনো, বাঘ বাঘের মাংস খায় না, কিন্তু মানুষ মানুষের মাংস খায়। চুপ! বউকে দেখে মুখে বড় বড় কথা ফুটেছে, দেব শালাকে। যা, তুই তোর ঘরে যা, তোর স্থান ওই বাগানের ঘরে। এতদিন ধরে আমি তো তাই আছি রে ভাই। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি একটা মানুষ, কিন্তু আজ যেন কেমন মনে হলো যে আমি একটা মানুষ। তাই তো আমি এখানে চলে এলাম, কিন্তু তুই আজ হঠাৎ আমাকে আবার মনে করিয়ে দিলি আমি আসলে মানুষ নই, মানুষ নই। আমি আসলে মানুষের আকারে একটা অমানুষ। তাই আমি আমার ওই বাগান ঘরটাতেই চললাম। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। আজ থেকে তুমি এই বাড়ির ভেতরেই থাকবে, আমার সঙ্গে আমার ঘরে। কেন গো, আজ রাতে তোমাদের ফুল সজ্জা হবে বুঝি? দেখুন না দেখুন, প্রথম দিন এসে আপনার মুখের উপর কিরকম কথা বলছে। এখন থেকে টাইট না দিলে আপনাকে কিন্তু বিপদে পড়তে হবে, এই আমি বলে গেলাম। চলো তুমি আমার সঙ্গে। না, যাবে না। আমি বলছি যাবে। আচ্ছা চলুন, চলো। বেশ বেশ, চলো বর্দা বাবু। বৌদিমণি যখন বলে দিয়েছে, তখন আজ থেকে তোমাকে আর তো বাগান ঘরে থাকতে হবে না। আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। চলে এসো বর্দা বাবু, চলে এসো। কি তোমার এত দূর সাহস? সাহসটা আমার বরাবরই একটু বেশি, তা না হলে কি আপনার বাড়ির বউ হয়ে আসতে পারি? ঠিক আছে, এই মুহূর্তে আমি তোমাকে কিছু বললাম না। 2 দিন সময় আমি তোমাকে দিয়ে গেলাম, এর মধ্যে ভেবে দেখো তুমি কি করবে। আমার কথা শুনে তুমি এই বাড়িতে থাকবে নাকি ওই রাস্তায় গিয়ে দাঁড়াবে? বলো বলো, কেন তুমি আমাকে বিয়ে করেছো? বলো বলো, কে চেয়েছিল তোমার কাছে স্বামীর অধিকার? শোনো, একটা জন্তুর সাথে কখনো একটা মানুষের সহবাস হতে পারে না। কে তোমাকে বলেছে এসব কথা? সবাই 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 বলেছে, সবাই। বলো তুমি পারবে আমাকে ভালোবাসতে? পারবে তোমার উষ্ণ আলিঙ্গনে আমাকে আবদ্ধ করতে? হ্যাঁ, কি হলো? ওভাবে দূরে সরে মুখ লুকিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন? কোথায় গেল তোমার ভালোবাসা? হে ভগবান, কি করে আমি এই মানুষটাকে ভালোবাসবো, কি করে নিজেকে ওর কাছে সমর্পণ করব? হে ঠাকুর, আমাকে শক্তি দাও। না না, আমাকে পারতেই হবে। কি হলো? অমন করে দূরে সরে দাঁড়িয়ে রয়েছো কেন? শোনো, শুধু তুমি কেন, এই পৃথিবীর কোনো মেয়েই পারবে না। ছোটবেলা থেকে মেয়েরা যখন পুতুল খেলা খেলতে শেখে, তখন থেকেই তারা মনের মধ্যে স্বপ্ন দেখে কোনো এক রাজপুত্র ঘোড়ায় চড়ে এসে তাকে বিয়ে করে নিয়ে যাবে। খুব খুব সুন্দর দেখতে হবে তার মনের মানুষকে। কিন্তু সবার সব আশা কি পূর্ণ হয়? না, হয় না তো। তাই তো আমারও এখন ইচ্ছে করছে আমার সুন্দর স্ত্রীকে নগ্ন করে জড়িয়ে ধরি। এসো আমার কাছে এসো। এই পুট আপ অল দ্য লাইটস, সব লাইট বন্ধ করো লাইট। এসো। না, আমি পারছি না। কেন পারছো না? আমি তোমার স্ত্রী, আমার এই শরীরের ওপর শুধুমাত্র তোমার অধিকার। আমি তোমার সামনে নিজেকে মেলে ধরলাম। এসো, কাছে এসো। দয়া দেখাচ্ছ তুমি আমাকে? করুণা করছো তুমি আমার সঙ্গে? সারা জীবন সবাই শুধু আমার সাথে করুণাই করে গেছে। না, আমি কারো করুণার পাত্র হয়ে বেঁচে থাকতে চাই না। কিন্তু ভালোবাসার মধ্যে কোনো দয়া, কোনো করুণা থাকে না। তাহলে কেন তুমি আমাকে বিয়ে করেছো? বলো, আমাকে ভালোবেসে নাকি আমাদের এই বিপুল সম্পত্তির লোভে নাকি? না রে বাবা সুবর্ণ, আমি তোর সঙ্গে বিয়ে দিয়েছি। কেন বাবা, কেন তুমি ভুল করলে বাবা? কেন ওর মতো সুন্দরী জীবনটাকে আমার অন্ধকার জীবনের সাথে তুমি জড়িয়ে দিলে? আসলে তোর ভাই প্রলয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল। ও
আসলে ভাই বিয়ে করতে রাজি না হওয়ায় তুমি ওর সাথে আমার বিয়ে দিয়ে দিলে। বাহ 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 বাহ। আবার একটা ভুল ভুল নয়, তুমি আমাকে মানুষ করবার জন্য ওই অনুরাধা সেনকে বিয়ে করে আমার জন্য বাড়িতে মা নিয়ে এলে, কিন্তু সেই মা একটা দিনের জন্য আমাকে কাছে টেনে নিল না, আর তারপর তুমি আবার আমার বিয়ে দিলে। এই শোনো, যদি বাঁচতে চাও এই মুহূর্তে নিজের বাড়ি ফিরে যাও। যাও। বাঁচবো বলেই তো এখানে এসেছি, তাছাড়া মেয়েদের বিয়ের পর তার শ্বশুর বাড়িটা নিজের বাড়ি হয়। পারবে তুমি? শোনো, আমার সৎ মা আমার ওই বাবাকে ভালো করে খেতে পর্যন্ত দেয় না, শারীরিক মানসিক নির্যাতন করে। পারবে তুমি এসবের প্রতিবাদ করতে? বলো। পারবো, আমাকে যে পারতেই হবে, আর সেই জন্যই তো আমার এখানে আসা। আজ যারা তোমাকে মানুষ বলে মনে করে না, একদিন আমি প্রমাণ করবই তাদের চেয়ে তুমি কোনো অংশে কম নও। তুমি পারবে মা, তুমি পারবে। পারতে যে আমাকে হবেই বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি জানি জীবন যুদ্ধে জয়ী হতে পারি। আমি তোমাকে আশীর্বাদ করি বৌমা, সব বাধা পেরিয়ে তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। জয় তোমার হবেই, জয় তোমার হবেই, জয় তোমার হবে। কি দেখছো অমন করে আমার দিকে? তোমাকে। কি অপূর্ব সুন্দর দেখতে তোমাকে। মনে হচ্ছে একটা দানবের ঘরে যেন স্বর্গলোক থেকে এক দেবী নেমে এসেছে। এসো আমার কাছে, এসো আমার না না না, আমি পারবো না, আমি পারবো না। শোনো রোহিণী, শোনো, আজকের পর থেকে আমি আর কোনোদিন তোমার কাছে যাব না, কোনোদিন স্বামীর অধিকার নিয়ে আমি তোমার ঘরে যাব না। শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার বাবাকে একটু দেখো, বাবাকে দেখো। তোমাকে ছেড়ে একা থাকার জন্য তো আমি এ বাড়িতে আসিনি। আমি বাসর সাজাবো সুবর্ণ, আমি তোমাকে ঘিরে বেঁচে থাকবো। তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু চলে যেও না, তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথী, চিরদিনের চিরকালে। না আমি পারবো না, তাহলে কি পারবে? এইভাবে জন্তুর মতো পড়ে থাকতে? বলো, জবাব দাও। আমি এইভাবে পড়ে পড়ে মার খেতে, সবার দয়ার পাত্র হয়ে ভিখারির মতো জীবন যাপন করতে? তুমি চুপ করো। তুমি একটা ভীরু কাপুরুষ। না নয় হ্যাঁ, তাই তুমি এইভাবে অন্ধকার ঘরে মুখ লুকিয়ে বেঁচে থাকতে চাইছো। আসলে তুমি একটা মেরুদণ্ডহীন জীব। হলো, থেমে গেলে কেন? হাতটা নামিয়ে নিলে কেন? মারো মারো আমাকে। আজ আমি তোমার কাছ থেকে জীবনের শ্রেষ্ঠ উপহারটা গ্রহণ করি। চুপ করো, আমি তোমাকে সহ্য করতে পারছি না। কেন সহ্য করতে পারছো না? বিবেকের দংশন ওটা আছে তোমার? তাহলে এইভাবে নিজেকে আস্তে আস্তে শেষ করে দিতে পারতে না? ছোটবেলায় তুমি কত সুন্দর ছবি আঁকতে, কত সুন্দর গান করতে, ভুলে গেছে সেসব দিনের কথা? আমি চলে যাব আমি। মুখ নিয়ে তোমার সামনে আর কোনোদিনও দাঁড়াবো না। আমি চলে যাব। মিথ্যে হয়ে গেল আমার শীতের সিঁদুর, মিথ্যে হয়ে গেল আমার প্রতিজ্ঞা। আমি চলে যাব, আকাশে সোনার তরে সাথী শোনো, সাথী শোনো। থাকবো বসে আমি এত কাছে আসা
আশা এত কাছে আসা হো জন্মে হয় না কখনো হাজার জন্মে প্রেম সাধনা মনের আকাশে এসে নাড়া তোরে ও সাথী শুধু ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও সাথী শুধু ও সাথী শুধু ও সাথী সুবর্ণ অন্না অন্না আরে কোথায় গেলি রে বোন? তাড়াতাড়ি শোন অন্না। কি হলো দাদা, এত চিৎকার করছো কেন? আমাদের দুঃখের জীবন শেষ, আর তোকে কষ্ট করে টিউশন করে সংসার চালাতে হবে না। তুমি কি বলছো দাদা? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। লটারিতে টাকা পেলে নাকি? হ্যাঁ, একরকম তাই বলতে পারিস। আরেকটা কথা শোন, এই রণবীর বাবু আমাকে ফোন করেছিল, তার হোটেলে ম্যানেজারের চাকরিটা আমার হয়ে গেছে। আরেকটা কথা শোন, রণবীর বাবু তার বোন এরিনাকে নিয়ে আজই আমাদের বাড়িতে বেড়াতে আসছে। তুমি সত্যি বলছো দাদা? অত বড় মানুষ আমাদের বাড়িতে আসবে? আরে আমাদের দুঃখের জীবন শেষ, আর তোকে কষ্ট করে টিউশন করতে হবে না। হ্যাঁ, চাকরিটা হয়ে গেলেই তোর বিয়ে। কিন্তু দাদা, এই এই তোর মুখটা এমন শুকিয়ে গেল কেন? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, তুফানকে তুই ভালোবাসিস তাই না? হ্যাঁ হ্যাঁ দাদা, তবে তোমার মনে কষ্ট দিয়ে হ্যাঁ। আমি কোনো কাজ করতে চাই না দাদা। এ পৃথিবীতে তুমি ছাড়া আর আমার কেউ নেই দাদা। আমি সব জানি রে বোন, আমি সব জানি, তাই তো আমি ঠিক করেছি তুফানের সঙ্গেই তোর বিয়ে দেব। তুমি সত্যি বলছো দাদা? হ্যাঁ রে, তোর সুখের জন্য আমি সব কষ্ট হাসি মুখে মেনে নেব। কিন্তু তুফান এখনো আসছে না কেন? তাহলে কি আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে? তুমি কি এত ভাবছো দাদা? না মানে তুফানের সঙ্গে আবার কথা বলার দরকার ছিল। তুফান তো আজই আমাদের বাড়িতে আসছে। তাই? আরে ওই তো বলতে বলতে তুফান এসে গেছে। কি ব্যাপার? আচ্ছা, আনন্দের কারণটা জানতে পারি কি? বলবো মশাই বলবো, তার আগে তোমাদের জন্য একটা গরম গরম চায়ের ব্যবস্থা করি। ওদিকে আবার ওই রণবীর বাবুর আসার সময় হয়ে গেল। রণবীর বাবু? তা রণবীর বাবু তোমাদের বাড়িতে আসছেন কেন? দাদার চাকরির ব্যাপারে। আর জানো, তোমার আমার ব্যাপারটা দাদা মেনে নিয়েছে। তুমি সত্যি বলছো? আমি জানতাম আমাদের ভালোবাসা কোনোদিন মৃত্যু হতে পারে না। বাহ, চমৎকার তুফান, চমৎকার। জীবনে এরকম প্রেম প্রেম খেলা আমার মতো আর কতজন মেয়ের সঙ্গে খেলবে? কত সহজে তুমি আমাকে মন থেকে সরিয়ে আবার অন্যার সঙ্গে ঠিক একই খেলা খেলছো। একই? কে আপনি? কে আমি? দারুণ নাটক করতে পারো তো। পুলিশ অফিসার না হয় যদি কোনো যাত্রা দলে নাম লেখাতে, তাহলে তুমি জীবনে আরো বেশি সাফল্য পেতে।